গল্প কাহানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প পিপলি বেগম। তারা তিন বোন, তিলু, বিলু, নীলু। সবচেয়ে বড় হলো তিলু। সে ভিকারুন্যাসে স্কুলে ক্লাস 7-এ পড়ে, খুব শান্ত মেয়ে। তারপর বিলু, সেও ভিকারুন্যাসে স্কুলে পড়ে, ক্লাস 3। সে মোটেও শান্ত না, দারুণ হইচই করে। কদিন আগে সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙেছে। ভাঙা হাত প্লাস্টার করে এখন তার গলায় ঝোলানো। বিলু খুব খুশি, হাতের প্লাস্টারে ছবি আঁকতে পারছে। সবচেয়ে ছোট নীলু, এবার তার স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল। অনেক স্কুলে টেস্ট দিয়েও অ্যালাউ হয়নি। নীলু খুব কেঁদেছিল। নীলুর বাবা মতিন সাহেব বলছেন, মা, পচা স্কুলগুলোতে তোমাকে পড়তে হবে না, আমিই তোমাকে পড়াবো। নীলু অবাক হয়ে বলেছে, তুমি কি করে পড়াবে? তুমি তো মাস্টার না, তুমি ডাক্তার। ডাক্তাররাও পড়াতে পারে মা। না, পারে না। নীলুর কথাই ঠিক হয়েছে। মতিন সাহেব পড়াতে পারছেন না, সময় পাচ্ছেন না। তিনি সেই সকালে যান, ফিরতে রাত 11টা বাজে। তিলু বিলু ঘুমিয়ে পড়ে, ঘুম ঘুম চোখে জেগে থাকে নীলু। মতিন সাহেব ঘরে ঢুকতে এসে বলে, বাবা, আমাকে পড়াবে না? অবশ্যই পড়াবো মা। বই নিয়ে আসবো? আজ তো অনেক রাত হয়ে গেছে, কাল থেকে আমরা শুরু করব। আচ্ছা। কালও শুরু করা যায় না, আরও দেরি হয়। তিলু বিলুর মা শাহানা একদিন বললেন, তুমি কয়েকদিন হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় থাকো তো, বাচ্চারা তোমার চেহারা ভুলে যাচ্ছে। একদিন দেখা যাবে রাস্তার কাউকে দেখে চেঁচিয়ে উঠবে, বাবা বাবা। মতিন সাহেব সত্যি সত্যি ছুটি নিয়েছেন, 2 দিনের ছুটি। বাচ্চাদের সঙ্গে তিনি গত 2 দিন ধরে আছেন। ওদের সঙ্গে চোর পুলিশ খেলছেন, মনোপলি খেলছেন, নাম দেশ ফুলফল খেলছেন। এখন সন্ধ্যা, মেয়েরা বাবাকে ঘিরে বসেছে। বাইরে ঝুম বৃষ্টি, ইলেকট্রিসিটি চলে গেছে, ঘরে মোম জ্বালানো হয়েছে। গল্প শোনার রাত, মেয়েরা গল্প শুনতে চায়। মতিন সাহেব পড়েছেন বিপদে, কোনো গল্পই তার মনে আসছে না। 5 মিনিট ধরে তিনি মাথা চুলকাচ্ছেন। মাথা চুলকালে ছেলেবেলায় শোনা কোনো গল্প মনে পড়তে পারে, এই তার ক্ষীণ আশা। মাথা চুলকানোর কোনো লাভ হচ্ছে না। তিলু বলল, কি হলো বাবা, শুরু করো, তুমি না বলেছিলে আমাদের সব কথা শুনবে? কি শুরু করব? কি আবার গল্প? কিসের গল্প শুনতে চাও, ভূতের? বিলু বলল, ভূতের গল্প আমি মরলেও শুনবো না, একটা বাঘের গল্প বলো বাবা। মতিন সাহেব ঘরের ছাদের দিকে তাকিয়ে রইলেন। যদি ছাদের দিকে তাকালে কিছু মনে পড়ে। কি হলো বাবা? মনে করার চেষ্টা করছি। মনে আসছে না? হুম, একবার শুরু করে দাও, শুরু করলেই দেখবে মনে পড়বে। কিভাবে শুরু করব? বলো, এক দেশে ছিল এক বাঘ। মতিন সাহেব নড়ে চড়ে বসলেন। বৃষ্টি আরও চেপে আসছে, কে জানে ঝড় শুরু হবে কিনা। তিনি অসহায় গলায় বললেন, তোর মা ফেরার পর গল্প শুরু করলে কেমন হয়? সেও শুনতে পেত। নীলু বলল, মা যাতে ফিরবে না বাবা। মা ছোটো মামার বাসা থেকে টেলিফোন করেছে, সে মামার বাসায় আটকা পড়েছে। বাড়ির সামনে এক কোমর পানি, মা কাল ভোরে আসবে। মা বলেছে তুমি যেন আমাদের দেখে শুনে রাখো। বলিস কি, এ তো আরেক যন্ত্রণা হলো। কোনো যন্ত্রণা হয়নি বাবা, তোমাকে কিছু দেখতে হবে না, তুমি গল্প বললেই হবে। 3 জনের জন্য 3টা গল্প, শুরু করো। রাতের খাবারে কি ব্যবস্থা হবে? মা রান্না করে রেখে গেছে, খিদে লাগলে আমরা খেয়ে নেব। কি রান্না? খিচুড়ি আর ডিমের তরকারি। হাঁসি ডিম না মুরগির ডিম? বাবা, তুমি ইচ্ছা করে অন্য কথা বলছো। গল্প শুরু করো। রাতে খাওয়ার পর শুরু করলে কেমন হয়? খুব খারাপ হয়, শুরু করো বাবা। মতিন সাহেব বললেন, এক দেশে ছিল এক পিঁপড়া। তিলু চেঁচিয়ে বলল, বাবা তুমি কি বললে, কি ছিল? পিঁপড়া। পিঁপড়া? তুমি পিঁপড়া গল্প বলবে? হুম। পিঁপড়া কি কোনো গল্প হয় বাবা? বাঘের যদি গল্প হয়, হাতির গল্প যদি হয়, তাহলে পিঁপড়ারও গল্প হয়। বিলু বলল, এত ছোট একটা জিনিস চোখেই দেখা যায় না। মতিন সাহেব বললেন, ভূতে তো চোখে দেখা যায় না, পিঁপড়া ছোট হলেও দেখা যায়। তিলু বিলু বলল, আমরা পিঁপড়ারও গল্প শুনবো না বাবা। শুধু নীলু বলল, সে শুনবে। নীলু বলল, বাবা তুমি আবার বানিয়ে বানিয়ে গল্প বলবে না তো? অসম্ভব, বানিয়ে গল্প বলবো না। সত্যি গল্প? গল্প সবসময় সত্যি হয়, গল্প কখনো মিথ্যা হয় না। তিলু বলল, সব গল্প কি সত্যি? অবশ্যই সত্যি। একটা গল্পে যখন বাঘ কথা বলে, সেটাও কি সত্যি? সেটাও সত্যি। এমনি পৃথিবী আর গল্পের পৃথিবী দুটি আলাদা পৃথিবী। দুটো পৃথিবী সত্যি। আমাদের পৃথিবীতে বাঘ কথা বলে না, কিন্তু গল্পের পৃথিবীতে বলে। বুঝতে পারলে? তিলু বিলু মাথা নাড়ল না, তবে নীলু মাথা নাড়ল, অর্থাৎ সে বুঝেছে।
বিলু বলল, বাবা দেখো নীলু কিছু না বুঝে মাথা নাড়ছে। মতিন সাহেব বললেন, আমার ধারণা নীলু ঠিকই বুঝেছে। ছোট বলেই যে সে কিছু বুঝবে না তা তো না, বরং ছোটরাই অনেক বেশি বুঝে। মতিন সাহেব গল্প শুরু করলেন। এক দেশে ছিল এক পিঁপড়া, মেয়ে পিঁপড়া। তার নাম পিপলি বেগম। বয়স খুব বেশি না, মানুষ হিসেবে তার বয়স 13 বছর। দেখতে সে খুব সুন্দর। সবচেয়ে সুন্দর তার চোখ, ঝকঝকে নীল। চোখ দেখলেই বোঝা যায় পিপলি বেগমের খুব বুদ্ধি। স্কুলের পরীক্ষায় সে সবসময় ফার্স্ট হয়। শুধু সেবার পরীক্ষায় খুব খারাপ করলো, অঙ্কে পেল মাত্র 19, ভূগোলে 23। তাদের আপা পিপলিকে অফিস ঘুরে ডেকে নিয়ে গেলেন। নীলু বলল, বাবা ওদের স্কুল আছে? অবশ্যই আছে, স্কুল থাকবে না কেন? স্কুল আছে, কলেজ আছে, সেখানে সবাইকে পড়াশোনা করতে হয়। ওদের স্কুলগুলি কেমন বাবা? ওদের স্কুলগুলি বেশিরভাগই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের মতো। খোলা ময়দানে ক্লাস হয়, কখনো গাছের নিচে, কখনো গাছে, তবে ঝড় বাদলার দিন স্কুল ঘরে। ওদের স্কুল ঘর আছে? আছে, দোতলা 3 তলা স্কুল ঘর। পিঁপড়া যে খুব সুন্দর বাড়ি বানাতে পারে তা তুমি জানো? না। ওরা মাটির নিচে বাড়ি বানায়, সুন্দর সুন্দর বাড়ি। বাড়িতে পানি আছে, ইলেকট্রিসিটি আছে। তিলু রাগী গলায় বলল, বাবা তুমি বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করেছো। ওরা ইলেকট্রিসিটি কোথায় পাবে? মতিন সাহেব হাসি মুখে বললেন, ওদের ইলেকট্রিসিটি মানুষের ইলেকট্রিসিটির মতো না। এক ধরনের পচা কাঠ আছে, অন্ধকারে জ্বলে। ওরা করে কি, ওইসব কাঠের ছোট ছোট টুকরা নিজেদের বাড়ির হলরুমে রাখে। ওদের মিটিং টিটিং তো সব হলঘরে হয়, এই জন্যই শুধু হলঘরে আলোর ব্যবস্থা। বিলু বলল, বাবার কথা আমি মোটেই বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে বাবা বানিয়ে বানিয়ে বলছে। তিলু বলল, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে। নীলু বলল, বাহ, বাবা সব কথা আমার বিশ্বাস হচ্ছে। বাবা তুমি বলো, পিঁপড়াদের কি মজা, তাই না বাবা? মজা তো বটেই। আমরা মানুষ ছাড়ানো সবাইকে খুব ছোট করে দেখি। ছোট করে দেখা ঠিক না, বুঝলে মা? প্রাণীদেরও কিন্তু বুদ্ধি আছে, অনেক বুদ্ধি। কিছু কিছু ক্ষেত্রে মানুষদের বুদ্ধির চেয়েও বেশি। বাবুই পাখি কী করে জানো? না, কি করে? ওরা ওদের বাড়িতে জোনাকি পোকা ধরে রাখে। প্রথমে খানিকটা গোবর নিয়ে যায়, সেই গোবরে জোনাকি পোকা পুঁতে দেয়, এতে ঘর আলো হয়। বাবুই পাখিদেরও কি স্কুল আছে? সবারই স্কুল আছে, সবাইকে শিখতে হয়। তবে পিঁপড়াদের স্কুল হলো খুব ভালো স্কুল, এরা অনেক কিছু শিখায়। বিলু বলল, কি কি শিখায়? অঙ্ক তো শিখতেই হয়, হিসেব নিকেশ না শিখলে চলবে কেন? তারপর শিখতে হয় মাটিবিদ্যা। ওরা মাটিতে থাকে, মাটি দিয়ে ঘর বানায়। মাটিবিদ্যা না শিখলে চলবে কেন? ওদের ভূগোল খুব বেশি বেশি পড়তে হয়। কোন জায়গাটা কীরকম তা না জানলে চলবে কেন? আবহাওয়া জানতে হয়, কখন বৃষ্টি হবে, কখন ঝড় হবে। তিলু বলল, বাবা ওদের কি সায়েন্সে আর্টসে আছে? আছে, তবে আর্টস পড়ে খুব কম পিঁপড়া। যারা অসম্ভব জ্ঞানী তারাই শুধু আর্টস পড়ে। ওদের কাজ হচ্ছে চিন্তা করা। কি চিন্তা করে? নানান বিষয় নিয়ে চিন্তা করে। পিঁপড়া কেন পৃথিবীতে তৈরি করা হলো, এদের কি প্রয়োজন ছিল, এইসব। নীলু বলল, পিঁপড়া হওয়া তো খুব মজা বাবা। মজা তো বটেই। তারপর শোনো কি হলো। স্কুলে বড় আপা পিপলি বেগমকে ডেকে নিয়ে গেলেন। বড় আপা বললেন, পিপলি তোমার রেজাল্ট এত খারাপ কেন হলো? অঙ্কে 19, ভূগোলে 23, ব্যাপারটা কি বলো তো? পিপলি বলল, পড়তে আমার ভালো লাগে না আপা। বড় আপা অবাক হয়ে বললেন, কি বললে? পড়তে ভালো লাগে না। বড় আপা অবাক হয়ে পিঁপড়ের দিকে তাকিয়ে রইলেন। এই প্রথম একজনকে পাওয়া গেল যার পড়তে ভালো লাগে না। পিঁপড়ারা মানুষের মতো না, তাদের সবারই পড়তে খুব ভালো লাগে। এমন একজনকে পাওয়া যায় না যার পড়তে ভালো লাগে না। শুধু পিপলি বেগমকে পাওয়া গেল। বিলু বাবার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বাবা আমারও পড়তে ভালো লাগে না। মতিন সাহেব বললেন, তোমার কথা তো হচ্ছে না এখানে, এখন পিপলি বেগমের কথা হচ্ছে। তোমার কথা পরে শুনবো। যা বলছিলাম, পিপলির পড়তে ভালো লাগে না শুনে বড় আপা বললেন, এত অদ্ভুত কথা তো আমি জন্মে শুনিনি। তোমার কি সত্যি সত্যি পড়তে ভালো লাগে না, নাকি আমার সঙ্গে ঠাট্টা করছো? আমার সত্যি সত্যি পড়তে ভালো লাগে না। পড়ার কথা মনে হলেই রাগ লাগে। স্কুলে আসতেও ইচ্ছে করে না। অদ্ভুত অদ্ভুত সব ইচ্ছা হয়। অদ্ভুত সব ইচ্ছা হয়? কীরকম অদ্ভুত ইচ্ছা? বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছে করে, অনেক অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে, পৃথিবীটা ঘুরে দেখতে ইচ্ছে করে। বড় আপা চেঁচিয়ে বললেন, কি দেখতে ইচ্ছে করে? সবচেয়ে বেশি দেখতে ইচ্ছে করে মানুষদের। মানুষদের দেখতে ইচ্ছে করে? তুমি তো ভয়ঙ্কর কথা বললে। মানুষরা ভয়াবহ জীব, এদের কাছ থেকে দূরে থাকতে হয়, অনেক দূরে। মানুষরা কি করে জানো? পিঁপড়া দেখলে পায়ে পিষে মেরে ফেলে।
বিশেষ করে মানুষদের ছোট ছোট বাচ্চারা পিঁপড়ে মারতে খুব ভালোবাসে। তবু আমার মানুষ দেখতে ইচ্ছে করে। ওদের কত বুদ্ধি! মানুষদের বুদ্ধি আছে, এই অদ্ভুত কথা তোমাকে কে বললো পিপলি? এই পৃথিবীতে সবচেয়ে বোকা হলো মানুষরা। আমরা যেমন খাবার ভাগাভাগি করে খাই, ওরা তা করে না। কোনো কোনো বাড়িতে প্রচুর খাবার, আবার কারো কারো বাড়িতে কোনো খাবার নেই। কারো কারো থাকার জন্য বাড়ি আছে, কারো কারো নেই। তারা থাকে পথে, গাছের নিচে। পিঁপড়াদের বেলায় এই জিনিস কখনো হবে না, কখনো না। তবু আমার মানুষ দেখতে ইচ্ছে করে, ওদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। ওদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে? ওদেরকে বলতে ইচ্ছে করে, এই যে মানুষ, তোমাদের এত বুদ্ধি, কিন্তু তোমরা এমন কেন? কি সর্বনাশের কথা, কি সর্বনাশের কথা! তোমার শরীর ভালো আছে তো পিপলি? অনেক সময় শরীর খারাপ হলে উদ্ভট উদ্ভট চিন্তাভাবনা মাথায় আসে। তোমার কি রাতে ভালো ঘুম হয়? মাঝে মাঝে ঘুম হয় না, মন খারাপ লাগে। যা ভেবেছি তাই, তোমার শরীর খারাপ। শরীর খারাপ হলেই মন খারাপ হয়, কারণ মন বলে আলাদা কিছু নেই। আমার ধারণা তোমার শরীর খুবই খারাপ। আমার শরীর ভালোই আছে আপা। তুমি বললে তো হবে না, ডাক্তার এসে দেখুক বলুক। আমার ধারণা তোমার জটিল কোনো রোগ হয়েছে, খুব জটিল। এসো মা, তুমি এই টেবিলে শুয়ে থাকো, আমি স্কুলে ডাক্তারকে খবর দিচ্ছি। ডাক্তার সাহেব এসে দেখুক। বিলু বলল, বাবা, পিঁপড়াদেরও ডাক্তার আছে? মতিন সাহেব বললেন, পিঁপড়াদের তুমি এত তুচ্ছ ভাবছো কেন মা? ওদের ডাক্তার আছে, ওদের হাসপাতাল পর্যন্ত আছে। ওদের যে বসত বাড়ি, সেই বসত বাড়ি একটা তলা হলো হাসপাতাল। হাসপাতালে রুগ্ন অসুস্থ পিঁপড়ারা থাকে। অসুখ বিসুখ ওদের বেশি হয় না, কিন্তু অ্যাক্সিডেন্ট খুব বেশি। বেশিরভাগ রোগী আসে হাত ভাঙ্গা পা ভাঙ্গা, অর্থাৎ পঙ্গু হাসপাতাল। তারপর কি হলো শোনো। পিপলি বেগমের বড় আপা খুব ব্যস্ত হয়ে ডাক্তার ডেকে পাঠালেন। পিপলিকে শুয়ে রাখলেন টেবিলের উপর। বড় আপার চিন্তার সীমা রইল না। স্কুলের দুজন ডাক্তার এসে নানাভাবে দেখলেন। জিভ দেখলেন, কান দেখলেন, গলা দেখলেন, ব্লাড প্রেশার মাপলেন। একটা ছোট্ট কাঠের হাতুড়ি দিয়ে টুকটুক করে পিপলির হাঁটুতে বাড়ি দিয়ে রিফ্লেক্স অ্যাকশন দেখলেন। বড় আপা ভীত গলায় বললেন, কী দেখলেন ডাক্তার সাহেব? আমার খুব চিন্তা লাগছে। এতদিন ধরে স্কুলে পড়াচ্ছি, এমন তো কখনো শুনিনি। পিপলির শরীর কি খুব বেশি খারাপ? ডাক্তার সাহেব গম্ভীর মুখে বললেন, শরীরে তেমন কিছু পাচ্ছি না, বুকে কফ জমে আছে, ঠান্ডা লেগেছে বোধ হয়। অবশ্যই ব্লাড প্রেশার নর্মালের চেয়ে সামান্য নিচ্ছে। ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে। ওকে বাড়িতে পাঠিয়ে দিন। দিন কয় বিছানায় শুয়ে বিশ্রাম নিক, বেড রেস্টে থাকুক। নীলু বলল, বাবা, পিঁপড়ারাও কি ইংরেজিও জানে? দু একটা শব্দ জানে। ওরা কোন ভাষা কথা বলে বাবা? বাংলা ভাষা? না, ওদের ভাষা হচ্ছে পিপ ভাষা। তোমরা কথা কিন্তু বেশি বলছো মা। এত কথা বললে গল্প বলবো কখন? আর কথা বলবো না বাবা, তুমি গল্প শুরু করো। বড় আপা ঠিক করলেন পিপলিকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিবেন। 7 দিনের ছুটি। পড়াশোনার ক্ষতি হবে, কি আর করা। বাড়তি ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দিতে হবে। তাছাড়া রানীমাকে খবরটা দিতে হবে। এত বড় ঘটনা রানীমাকে না জানালে হবে না। নীলু বলল, ওতে রাজা রানী আছে? রাজা নেই, রানী আছে। রানীর ভয়ঙ্কর ক্ষমতা। পিঁপড়াদের কারোর অতি সামান্য কিছু হলেও রানীকে জানাতে হয়। কি কথা ছিল মা, বেশি প্রশ্ন করবে না। তুমি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ। যাই হোক, তারপর কি হলো শোনো। বড় আপা বললেন, পিপলি, তোমার ব্যাপারটা তো রানীমাকে জানাতে হয়। আমি নিজেই গিয়ে জানাবো। উনি কি করবেন তা তো জানি না। হয়তো তোমাকে ডেকে পাঠাবেন। তোমার কি কখনো রানীমার সঙ্গে দেখা হয়েছে? না। তাহলে রানীমার সঙ্গে কথা বলার নিয়মকানুন খুব ভালো করে শিখে রাখো। কথা বলবে খুব আদবের সঙ্গে। খুব জোরেও বলবে না, আবার ফিসফিস করেও বলবে না। মনে থাকবে? থাকবে। রানীমার বাড়ির চারপাশে লাল দাগ দেওয়া, বৃত্তের মতো। কখনো ভুলেও সেই লাল দাগের ভেতর যাবে না। লাল দাগের ভিতর যাওয়া মানেই সর্বনাশ। কী সর্বনাশ? সারা জীবনের জন্য নির্বাসদণ্ড। পিপিলিকা সমাজে মৃত্যুদণ্ড নেই। মৃত্যুদণ্ড থাকলে মৃত্যুদণ্ডই হতো। খুব মনে রাখবে, লাল দাগ। পিপলি বলল, রানীমা দেখতে কেমন? জানি না কেমন, আমরা কেউ কখনো দেখিনি। কেউ দেখা করতে গেলে উনি প্রাসাদের জানালার সামনে এসে বসেন। সেই জানালায় পর্দা দেওয়া, কেউ তাকে দেখতে পায় না। তাছাড়া জানালার দিকে তাকানো এক ধরনের অসভ্যতা। তাকালেও নির্বাসন দণ্ড হতে পারে, অনেকের হয়েছে। এত কঠিন নিয়মকানুন কেন? কি আশ্চর্য! রানীমার নিয়মকানুন কঠিন হবে না? উনি কি আর তোমার আমার মতো সাধারণ? ও আচ্ছা, বলতে ভুলে গেছি। রানীমা যদি কথায় কথায় কোনো হাসি কথা বলেন, তাহলে হাসবে, কিন্তু শব্দ করবে না। শব্দ করে হাসলে কি হয়? অসভ্যতা হয়। উনার সামনে অসভ্যতা করা যায় না।
উনি কি হাসি কথা বলেন? বলবেন না কেন, বলেন। একবার কি হলো শোনো, আমি রানিমার সঙ্গে দেখা করতে গিয়েছি। উনি এমন এক হাসি গল্প বললেন যে আমার মরে যাওয়ার মতো অবস্থা। এত হাসি আসছে, হাসতেও পারছি না। হাসি যদি বেয়াদবি হয়। রানিমা আমার অবস্থা বুঝতে পেরে বললেন, আচ্ছা এখন যাও, অন্য একদিন এসো। আমি ছুটি পেয়ে দৌড়ে রাস্তায় এসে হো হো করে হাসলাম। পিপলি বলল, রানিমা কি আমাকেও হাসি গল্প বলবেন? তা তো জানি না পিপলি, তোমার সঙ্গে উনি কী গল্প করবেন তা উনিই জানেন। তবে একটা কথা মনে রাখো, রানিমা কোনো প্রশ্ন করলে সত্যি জবাব দেবে, ভুলেও মিথ্যে বলবে না কিংবা চুপ করে থাকবে না। জি আচ্ছা। আর রানিমার সঙ্গে কথা বলার আগে দুহাতে মাথা চেপে ধরে বলবে, হে পিঁপড়ে সম্প্রদায়ের মহান রানী, আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। মনে থাকবে? থাকবে। আচ্ছা এখন বাসায় চলে যাও, বাসায় গিয়ে তৈরি হয়ে থেকো, কে জানে তিনি হয়তো আজই তোমাকে ডাকবেন। তোমার ভয় করছে না তো আবার? একটু একটু করছে। তা ভয় তো করবেই। আমার এত বয়স হলো, এখনও রানিমার কাছে যাওয়ার কথা উঠলে শরীর কাঁপতে থাকে। এই দেখো, আমার সুর দুটো কাঁপছে। দেখছো আমার সুর দুটো কাঁপছে যে? পাচ্ছি। রানিমার সামনে সুর কাঁপানো আবার এক ধরনের অসভ্যতা, তবে তিনি কিছু মনে করেন না, এটাই ভরসা। বড় আপা রানিমার বাড়ির দিকে রওনা হলেন। পিপলি রওনা হলো তার বাড়ির দিকে। পিপলিরা এক রুমের একটি ফ্ল্যাটে থাকে। সে, তার মা আর তার দাদিমা। দাদিমার অনেক বয়স হয়েছে, তিনি এখন চোখেও দেখেন না, কানেও খুব কম শুনেন, তবে কথা বলতে পারেন। দিনরাত বকবক করেন, কেউ তার কথা শুনছে কি শুনছে না তা নিয়ে তার মাথা ব্যথা নেই। কথা বলেই যাচ্ছেন। পিপলি রাতে দাদিমার সঙ্গে শোয়। মাঝে মাঝে দাদিমা তাকে ঘুম থেকে তুলে ডাকে বলেন, একটা মজার ইতিহাস মনে হয়েছে রে পিপলি, শোন। আমার শুনতে ইচ্ছে করছে না দাদিমা। কি বললি? আমার শুনতে ইচ্ছে করছে না। কি বলছিস, একটু চেঁচিয়ে বল না। চেঁচিয়ে তো বলছি, তুমি কানে শুনতে না পেলে কি করব? আমার ঘুম পাচ্ছে, গল্প শুনতে ইচ্ছে করছে না। বড়ই মজার ইতিহাস, একটু শোন লক্ষ্মী মেয়ে। তোর মতো বয়সে আমি একবার হারিয়ে গিয়েছিলাম, বুঝলি? কি হলো শোন। কদিন খুব বৃষ্টি হলো। বৃষ্টিতে আমাদের ঘর বাড়ি সব পানিতে ডুবে গেল। রানীমা বললেন, এই বাড়িঘর ছেড়ে নতুন জায়গায় যেতে হবে, নতুন আবাস বানাতে হবে। বলে রানীমা খুব কাঁদতে লাগলেন। কোন রানীমা? আমাদের এখনকার রানীমা? হুঁ, ওনার আগের জন। রানী হুকুম দিলেন, আমরা সব খাবার দাবার নিয়ে তৈরি হলাম। রানীমার কাছে বিদায় নিতে গেলাম। রানীমা চিৎকার করে কাঁদতে লাগলেন। আহারে, কি কান্না! সেই কান্নার শব্দে পাষাণ গলে যায়। আমরাও খুব কাঁদলাম। পিঁপড়ে অবাক হয়ে বলল, রানীমা কাঁদছিলেন কেন? রানীমা কাঁদছিলেন কারণ আমরা সবাই নতুন জায়গায় যাব, কিন্তু রানীমা যেতে পারবেন না। উনি যেতে পারবেন না কেন? রানীদের বাড়ি ছেড়ে যাবার নিয়ম নেই, তাকে সেখানেই থাকতে হবে। বাড়িঘর পানিতে ডুবে গেলেও তাকে পানিতেই ডুবে মরতে হবে। কাজেই আমরা রানীমাকে একা ফেলে রেখে কাঁদতে কাঁদতে রওনা হলাম। আহা কি কষ্ট! যাবার পথে আমি হারিয়ে গিয়েছিলাম। সে এক বিচিত্র ইতিহাস, শুনবি? বিচিত্র ইতিহাস শুনবো না, তুমি ওই রানীমার কথা বলো। আহারে, বড় ভালো রানী ছিল। আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবার সময় তিনি আমাদের সবাইকে জড়িয়ে ধরে চুমু খেলেন। তোমাকেও চুমু দিলেন? হ্যাঁ দিলেন। ভালো কথা। আরেকটা মজার গল্প মনে হয়েছে। শুধু যে মজা তাই না, বিচিত্র ইতিহাস। বলি? না, ঘুম পাচ্ছে। ছড়া শুনবি? না। বৃষ্টির ছড়া একটা শোন না, মজা লাগবে। আমার এখন বৃষ্টির ছড়া শুনতে ইচ্ছে করছে না দাদিমা, ঘুমোতে ইচ্ছে করছে। ছড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়। ছড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে অনেক বেশি মজা। বৃষ্টি যখন আসি আসি করে তখন এই ছড়া সুর করে পড়তে হয়। এই ছড়া পড়লে বৃষ্টি আসে না। যা বৃষ্টি যা, যেখান থেকে এসেছিলি সেইখানেতে যা। সেইখানেতে তোর মা আছে, মায়ের গায়ে আদর আছে। যা বৃষ্টি যা, মায়ের কোলে বসে বসে মায়ের আদর খা।
দাদিমাকে নিয়ে পিঁপড়ির খুব সমস্যা হয়েছে। সারা রাত জেগে পিঁপড়িকে কবিতা শোনাবে, গল্প শোনাবে, ছড়া শোনাবে। সবচেয়ে সমস্যা হয় যখন গান শুরু করেন। দাদিমার গলা খারাপ, গানের সুরেরও কোনো আগামাথা নেই। এক গানের কথা অন্য গানে, এমন বিরক্তিকর ব্যাপার। রাত জেগে জেগে হাত পা নেড়ে নেড়ে গান। দাদিমার ঘুম হয় না, সেই পিঁপড়িকেও ঘুমোতে দেয় না। তারা যদি একটি 2 রুমের ফ্ল্যাট পেত খুব ভালো হতো। দাদিমাকে একটা রুম দিয়ে দেওয়া যেত। 2 রুমের একটা ফ্ল্যাট তাদের পাওয়ার কথা, কিন্তু তারা পাচ্ছে না, কারণ বাড়ি বানানোর মাটি পাওয়া যাচ্ছে না। বাড়ি মাটি আনতে হচ্ছে অনেক দূর থেকে। সেখানে যাওয়া যেমন কষ্ট, পথও তেমনি বিপজ্জনক। কাছে অবশ্যই ভালো মাটি পাওয়া গিয়েছিল, কিন্তু রানিমা সেই মাটি পছন্দ করলেন না। রানিমা বললেন, আমি জানি এই মাটি ভালো, এই মাটির ঘর মজবুত হবে, তাও জানি, কিন্তু এই মাটির গন্ধ আমার পছন্দ হচ্ছে না। তোমাদের মাটি আনতে হবে দূর থেকে। জানি তোমাদের কষ্ট হবে, মাটি আনতে গিয়ে অনেকেই মারা পড়বে, তবে সেই মৃত্যু হবে সুখের মৃত্যু। কারণ যারা মারা যাবে তারা মারা যাবে অন্যের সুখের জন্যে। এর মৃত্যু বড়ই আনন্দের মৃত্যু। তোমাদের কাজ করতে হবে দিন রাত, বিপদকে তুচ্ছ করতে হবে। পিঁপড়ারা তাই করে যাচ্ছে। তাদের সব কাজ ভাগ ভাগ করা। যারা মাটি আনে তাদের কাজই হলো মাটি আনা, তারা অন্য কাজ করবে না। তারা হলো মাটি বাহক, সারা বছর তারা শুধু মাটিই আনে। অবশ্যই খুব জরুরি পরিস্থিতিতে তারা পিঁপড়ার ডিম নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বিলু বলল, বাবা, আমি পিঁপড়াদের মুখে ডিম নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দেখেছি। তিলু বলল, আমিও দেখেছি, শুধু নীলু দেখেনি। এই জন্য নীলুর একটু মন খারাপ হলো। মতিন সাহেব বললেন, আমাকে গল্প শেষ করতে দাও, কি বলেছিলাম যেন? নীলু বলল, তুমি বলছিলে একদল পিঁপড়া আছে, এদের কাজ হলো মাটি আনা, তাদের নাম মাটি বাহক। মতিন সাহেব বললেন, সেই মাটি চালনি দিয়ে চেলে তাতে পানি মিশিয়ে গাছের আঠা মিশিয়ে মাটি তৈরি কাজ করবে অন্যরা, তাদের নাম মাটি মিশ্রক। সেই তৈরি মাটি দিয়ে বাড়ি বানানোর কাজ করবে আবার অন্যরা, তাদের বলে নির্মাতা পিপীলিকা। আরেক দল আছে যাদের কাজ খাদ্য অনুসন্ধান করা। এরা জায়গায় জায়গায় যাবে, খাদ্য খুঁজে বের করবে, খবর দেবে রানিমাকে। খাদ্যের নমুনাও খানিকটা ভেঙে নিয়ে আসবে। রানিমা সেই খাদ্য চেখে দেখবেন, যদি দেখেন ভালো তখন অন্য আরেক দলকে হুকুম দেবেন খাদ্য নিয়ে আসতে। রানিমাকে পাহারা দেওয়া এবং পিঁপড়াদের নিরাপত্তার জন্য আছে বিশাল সৈন্যবাহিনী। তাদের হাতে আছে বিষ। এরা হিংস্র প্রকৃতির, যুদ্ধ করা ছাড়া আর কোনো কাজ এরা জানে না। খাদ্য নিয়ে আসার সময় দলে দলে সৈন্য পাঠানো হয়। সৈন্যরা সারি বেঁধে যায়, রাস্তা ঠিক করে দেয়। অন্য কোনো পোকামাকড় যাতে এই খাদ্য নিয়ে যেতে না পারে সেদিকে তারা লক্ষ্য রাখবে। মাঝে মাঝে বড় ধরনের যুদ্ধও তাদের করতে হয়। এই যুদ্ধ হয় অন্য গোত্রের পিঁপড়াদের সঙ্গে। কিছুদিন আগেই এরকম একটা যুদ্ধে পিঁপড়িদের দলের শত শত সৈন্য মারা পড়ল। এমন রক্তক্ষয়ী যুদ্ধ অনেকদিন হয়নি। ঘটনা কী হয়েছিল বলি। পিঁপড়িদের দল একটি বড় শুটকি মাছ পেয়েছিল। শুটকি মাছ হলো পিঁপড়াদের জন্য খুবই আদর্শ খাবার, পুষ্টিকর খাবার, উপাদেয় খাবার। অনেকদিন ঘরে রাখা যায়, নষ্ট হয় না। পিঁপড়িদের সৈন্যবাহিনী পাহারা দিয়ে সেই খাবার নিয়ে যাচ্ছিল। কোনো রকম সমস্যা হচ্ছিল না। হঠাৎ কালো পিঁপড়া গোত্রের একটা পিঁপড়াকে দেখা গেল এগিয়ে আসছে। সেই ইশারায় বলল, কথা আছে। তার মুখ গম্ভীর। পিঁপড়িদের দলের একজন কর্নেল এগিয়ে গেল। কি কথা? কালো পিঁপড়া গম্ভীর গলায় বলল, আপনার পরিচয় দিন। আগে পরিচয়, তারপর কথা। আমি রানিমার সৈন্যবাহিনীর একজন কর্নেল। আপনার কি পরিচয়? আমি কালো গোত্রের একজন অনুসন্ধানী পিঁপড়া। এই যে খাবার তোমরা নিয়ে যাচ্ছ, এই খাবার আমি প্রথম খুঁজে বের করি। তোমরা এটা নিয়ে যেতে পারো না। তোমার কথা সত্য না। তুমি যদি খাবার খুঁজে পেতে তাহলে খাবারের উপর তোমাদের পতাকা পুঁতে দিতে। সেই পতাকা দেখে আমরা বুঝতাম তোমরা খুঁজে পেয়েছ। খাবারের উপর তোমাদের পতাকা ছিল না। আমাদের পতাকা পোতার নিয়ম নেই। নিয়ম সবার জন্যই, সমস্ত পিঁপড়া সম্প্রদায়ের নিয়ম মেনে চলে। আমরা আগে মানতাম, এখন মানি না। তুমি মিথ্যা কথা বলছো। কালো পিঁপড়ে হুঙ্গার দিয়ে বলল, আমাকে মিথ্যাবাদী বলছো? তোমার সাহস তো কম না। মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলতে সাহস লাগে না। কি বললে? আমি মিথ্যাবাদী? হ্যাঁ। তুমি কি যুদ্ধ করতে চাও? আমি চাই না। আমাদের রানিমা অকারণে যুদ্ধ চান না। আমরা আমাদের খাবার নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের রাজ্যে ফিরে যেতে চাই। শান্তিপূর্ণভাবে ফিরে যেতে চাও যদি, খুব ভালো কথা। শান্তি সবাই চায়, আমরাও চাই। তবে সেই শান্তি পেতে হলে খাবার রেখে যেতে হবে। তা সম্ভব না। তাহলে যুদ্ধ হবে। কালো পিঁপড়ার কথা শেষ করেই একটু দূরে সরে গিয়ে ইশারা দিল। আর তখনই শত শত কালো পিঁপড়া বের হয়ে এলো। তারা এতক্ষণ আড়ালে ঘাপটি মেরে বসেছিল। কালো পিঁপড়ারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এসেছে। মুহূর্তের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। ভয়ঙ্কর যুদ্ধ। কালো পিঁপড়ারা খুবই ভালো যোদ্ধা। এদের গায়ে প্রচণ্ড জোর। তাছাড়া তাদের সাঁড়াশির মতো একটা অস্ত্র আছে। লাল পিঁপড়াদের তা নেই। তবে লাল পিঁপড়ারা অনেক সঙ্গবদ্ধ। এদের বুদ্ধিও বেশি। তারপরও
লাল পিঁপড়ারা যুদ্ধে হেরে গেল। এদের শত শত সৈন্য মারা গেল। যারা বেঁচে গেল কালো পিঁপড়ারা তাদের বন্দি করে নিয়ে গেল। বন্দি লাল পিঁপড়াদের কাজ এখন হচ্ছে কালো পিঁপড়াদের কাজকর্ম করে দেওয়া, ওদের বাড়িঘর বানানো। পিপলি বেগমের বাবা ওই কালো পিঁপড়াদের হাতেই বন্দি। তিনি কেমন আছেন, কোথায় আছেন, পিপলি বেগম কিছুই জানেন না। মাঝে মাঝে বাবার জন্য সে কাঁদে। সবাই যখন খেলতে যায় সে যায় না, চুপ করে বসে থাকে। আজও বাড়ি ফিরে পিপলি বেগম চুপচাপ বসে রইল। পিপলির মা বললেন, তোর কি হয়েছে রে? পিপলি বলল, কিছু হয়নি। কিছু হয়নি তো মুখ এমন অন্ধকার করে বসে আছিস কেন? স্কুলে আপা বকা খেয়েছিস? না। তাহলে এরকম চুপ করে বসে থেকে আছিস কেন? যা রেশন কার্ড নিয়ে যা, খাবার নিয়ে আয়। আমাদের খাবার যা আছে তাতে চলে যাবে মা, আর লাগবে না। চিনি নেই তো, কয়েক দানা চিনি থাকা ভালো, বর্ষাকালে এসে যাচ্ছে। মাঝে মাঝে একটু চিনি খেতে ভালো লাগে। বেশি চিনি খাওয়া ভালো না মা, ডায়াবেটিস হবে। কে বলেছে তোকে? স্কুলের আপা বলেছেন। তো দাদিমা চিনি খুব পছন্দ, এ বয়সে তার অন্য কোনো খাবার মুখে রুচে না। যা না রেশন কার্ডটা নিয়ে। লক্ষ্মী মা আমার, ময়না মা আমার। যাচ্ছি যাচ্ছি। যাচ্ছিস তখন তুই একটা কথা জিজ্ঞেস করতে পারবি? কি কথা? এবছর আমাদের নতুন ফ্ল্যাট দিবি কি না? মনে থাকলে জিজ্ঞেস করব। তোর দাদিমার কথা বলিস, বেচারি এখন একার একটা ঘর দরকার। আচ্ছা বলবো। তোর মুখটা এমন কালো লাগছে। কিছু হয়নি তো মা? না। পিঁপড়ি রেশন কার্ড নিয়ে গেল। পিঁপড়া সমাজের নিয়ম হলো সব খাদ্য স্টোররুমে জমা হবে, তারপর হিসেব হবে কী পরিমাণ খাদ্য আছে। হিসেব মতো সবার সমান ভাগে ভাগ করা খাবে। কেউ বেশি পাবে না, কেউ কমও পাবে না। মাঝে মাঝে কিছু খাবার পাওয়া যায় যার পরিমাণ খুবই অল্প, যেমন এক টুকরা চকলেট। খুব দামি খাবার পরিমাণ অল্প হলেও রানীমাকে উপহার দেওয়ার নিয়ম। তবে এদের রানীমা কোনো খাবার উপহার হিসেবে নেন না। যত ভালো খাবারই হোক প্রজাদের দিয়ে দেন। এই জাতীয় খাবারের বেলায় নিয়ম অন্য, কাকে বাড়িতে নিতে দেওয়া হবে না, এখানে এসে খেতে হবে। খাবার সময় বলতে হবে, রানীমার মঙ্গল হোক। স্টোর ইনচার্জ পিঁপড়িকে দেখে বললেন, কি খবর মা, মুখ মলিন কেন, শরীর ভালো? জি চাচা, শরীর ভালো। খাবার নিয়েছিস? হুম। পিঁপড়ির ভাগে পড়লো 4 দানা চিনি, এক টুকরা নোনতা বিস্কুট, সাদা সাদা এক ধরনের গুঁড়া। স্টোর ইনচার্জকে পিঁপড়ি বলল, চাচা ওটা কি? খেতে ভয়ঙ্কর তিতা। স্টোর ইনচার্জ রাগী গলায় বললেন, তুই কি এটা খেয়েছি দেখেছিস? হুম। তোকে নিয়ে তো বড্ড যন্ত্রণা হলো, কতবার বলেছি জিজ্ঞেস না করে কিছু মুখে দিবি না। জিনিসটা কি চাচা, বিষ নাকি? না, বিষ না, এক ধরনের সাবান, গুঁড়া সাবান, গায়ে মেখে গোসল করার জন্য আনা। তোর বুদ্ধিশুদ্ধি এখনো হলো না, কিছু দেখলেই ফট করে মুখে দিয়ে দেওয়া। যা জিনিসপত্র নিয়ে বিদায় হয়ে যা। একা সব নিতে পারবি না লোক দেব? না, লোক লাগবে না, আমি নিজে নিতে পারবো। একবার না পারলে দুবার এসে নেব। বাহ, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা, নিজের কাজ নিজে করা আনন্দই আলাদা। তোর দাদিমা কেমন আছে রে পিপলি? ভালো। আচ্ছা চাচা, আমরা কি এবছর নতুন ফ্ল্যাট পাবো না? হুম, রানিমার হুকুমে বাড়ি বানানো এখনও বন্ধ। এই মাটিও রানিমার পছন্দ হচ্ছে না, আরও দূর থেকে মাটি আনতে বলেছেন। তবে বাড়ি তৈরি হলে প্রথম ফ্ল্যাটটা তোদের দেওয়া হবে। তোর দাদিমাকে এ নিয়ে কিছু ভাবতে নিষেধ করবি। কাল মনে করে আসিস, ভালো খাবার পাওয়া গেছে, শুটকি মাছ অনেক দূর থেকে আসছে, কিছুক্ষণের মধ্যে চলে আসার কথা। কাল ভোরেই সব ভাগাভাগি করে দেব। পিপলি বলল, শুটকি মাছ নিয়ে আগের বারের মতো কাল পিঁপড়াদের সঙ্গে যুদ্ধ হবে না তো? না, বারবার কি যুদ্ধ হয়? কিছুই হবে না দেখিস। আমাদের সৈন্য যায়নি চাচা? গিয়েছে। আগের বারের চেয়ে অনেক বেশি গিয়েছে? না, আগেরবার যতজন গিয়েছিল এবার ততজনই গিয়েছে। আরও বেশি পাঠানো উচিত ছিল না চাচা? পাঠালে ভালো হতো, তবে এসব ব্যাপার তো মা রানিমাই ভালো বুঝেন, উনিই সব ঠিক করেন। আমাদের নিয়ে চিন্তা ভাবনা করার দায়িত্ব তো রানিমার, তাই না? হ্যাঁ ঠিক চাচা। পিপলি বাড়ি ফিরে দেখে সব কেমন থমথম করছে। পিপলি দাদিমা বিছানায় শুয়ে বিড়বিড় করে বলছেন, কী সর্বনাশ হয়ে গেল রে, কী সর্বনাশ হয়ে গেল রে। আশেপাশে ফ্ল্যাট বাড়ি থেকেও কান্নার শব্দ শোনা যাচ্ছে। পিপলির মা একবার ছুটে রাস্তায় যাচ্ছেন, আরেকবার ঢুকছেন ঘরে। পিপলি বলল, কি হয়েছে মা? যুদ্ধ লেগে গেছে রে, ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেছে, এইমাত্র খবর এসেছে। কালো পিঁপড়াদের সঙ্গে যুদ্ধ? হ্যাঁ, ভয়ঙ্কর যুদ্ধ। বলো কি মা, আমাদের এখান থেকে সৈন্য যাচ্ছে না? না, রানীমা হুকুম দিয়েছেন শ্রমিক পিঁপড়াদের যুদ্ধে যাওয়ার জন্যে। ওরা তো যুদ্ধ জানে না। রানী হুকুম দিয়েছেন তো কিছু করার নেই।
এরকম হুকুম উনি কেন দিলেন মা? উনি সৈন্য পাঠালেই পারেন, আমাদের কি সৈন্যের অভাব আছে? রানীমা যখন শ্রমিক পাঠাতে বলেছেন তখন ভেবেচিন্তেই বলেছেন। উনি অনেক কিছু জানেন যা আমরা জানি না। রানীমার মঙ্গল হোক বলেই পিপলি বেগমের মা ছুটে বের হয়ে গেল। পিপলিও গেল মার পেছনে পেছনে। কি করুণ দৃশ্য! শ্রমিক পিঁপড়ারা বাড়ি থেকে বের হচ্ছে, তাদের ছেলেমেয়েরা কাঁদছে। শ্রমিক পিঁপড়া মাথা নিচু করে নামছে রাস্তায়, শুকনো মুখে এগুচ্ছে সামনের দিকে। প্রধান রাস্তার শুরুতেই উঁচু মঞ্চের উপর দাঁড়িয়ে শহরের মেয়েও রানীমার হুকুম পড়ে শোনাচ্ছেন। শ্রমিক পিপীলিকার জন্যে রানীমা জরুরি বার্তা। কালো পিঁপড়াদের সঙ্গে আমরা যুদ্ধে জড়িয়ে পড়েছি। নির্দেশ দিচ্ছি সকল শ্রমিক পিপীলিকাদের তারা যেন এই যুদ্ধে অংশগ্রহণ করে। অপ্রাপ্তবয়স্ক, রুগ্ন, অসুস্থ পিপীলিকারাই শুধু এই নির্দেশের বাইরে থাকবে। শ্রমিক পিপীলিকার জন্যে বার্তা, রানীমা জরুরি বার্তা। কালো পিঁপড়াদের সঙ্গে আমরা যুদ্ধে জড়িয়ে পড়েছি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঁপড়ি নির্দেশ শুনল। তারা তো মন খারাপ লাগছে। শ্রমিক পিঁপড়ারা যুদ্ধের কিছুই জানে না, এরা যাবে আর মারা পড়বে। রানীমা কেন এদের পাঠাচ্ছেন? পিঁপড়ি এগিয়ে গেল মেয়রের দিকে, চিকন গলা ডাকলো, মেয়র চাচা, মেয়র চাচা। মেয়র তাকালেন পিঁপড়ির দিকে, তাকিয়ে চমকে উঠলেন। আরে পিঁপড়ি, তুমি আমার পাশে আশপাশে থাকো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। তোমার মার সঙ্গে দেখা হলো কিছুক্ষণ আগে, তাকে বলেছি। তোমাকে বলা হয়নি, তোমার মা তোমাকে খুঁজছেন। কি ব্যাপার চাচা? বলছি, একটু সামাল দিয়ে নেই, একসঙ্গে সব ঝামেলা মাথায় এসে পড়ে। শ্রমিক পিঁপড়াদের বার্তাকে শেষ করি। বলতে বলতে গলাও গেছে ভেঙে। আপনাকে এবার তার কষ্ট করে বলতে হবে না চাচা, সবাই এর মধ্যে শুনে ফেলেছে। তা ঠিক, সবাই শুনেছে। আচ্ছা চাচা, রানীমা সৈন্য না পাঠিয়ে এদের পাঠাচ্ছেন কেন? আমি তো ঠিক জানি না মা, রানীমাকে তো আমি আর প্রশ্ন করতে পারি না। তবে আমার মনে হয় তিনি প্রথম শ্রমিক পিঁপড়া পাঠাচ্ছেন, যা তোরা মনে করে আমাদের কোনো সৈন্য নেই, সৈন্য শেষ হয়ে গেছে। এইভাবে যখন তারা অসতর্ক হয়ে পড়বে তখন হয়তো আমাদের আসল সৈন্যরা যাবে। কিন্তু তার আগেই তো আমাদের এরা সবাই মারা যাবে। মেয়ে দুঃখিত গলায় বললেন। তা ঠিক মা, তা ঠিক। পিঁপড়ি বলল, আমার সঙ্গে আপনার কি জরুরি কথা চাচা? খুবই জরুরি কথা মা, খুবই জরুরি কথা। রানীমা তোমাকে ডেকে পাঠিয়েছেন, আমার কাছে পাশ পাঠিয়ে দিয়েছেন। পাশ নিয়ে বাসায় চলে যাও। পিঁপড়ি হকচকিয়ে গেল, নরম গলায় বলল, কখন যেতে হবে চাচা? সব পাশের উপর লেখা আছে, আগামীকাল। মা এখন আমার সামনে থেকে যাও, বড়ই ব্যস্ত। শ্রমিক পিপীলিকার জন্য রানীমা জরুরি বার্তা। পিঁপড়ি বাড়ি ফিরে দেখে তার মা খুবই উত্তেজিত। তিনি ছোটাছুটি করছেন, উত্তেজনার জন্য ঠিকমতো কথা বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে। ও পিপলি, তোকে রানীমা ডেকে পাঠালেন কেন? জানি না মা। কি আশ্চর্য কথা, এই দেখ আমার হাত পা কাঁপছে, রানীমা ডেকে পাঠিয়েছেন। সহজ কথা তো না। তোর ভয় লাগছে না পিপলি? একটু লাগছে। লাগারই কথা, তবে ভয়ের কিছু নেই, রানীমা খুব দয়ালু। রানীমার সঙ্গে দেখা হলে কি বলতে হবে জানিস তো? প্রথমেই বলতে হবে, হে পিঁপড়া সম্প্রদায়ের মহান রানী, আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। আর কথা বলার সময় রানীমার চোখে চোখে তখনও তাকাবি না। কথা বলার সময় রানীমার চোখের দিকে তাকানো খুব অসভ্যতা। রানীমার সঙ্গে খুব জোরেও কথা বলা যাবে না, আবার ফিসফিস করেও কথা বলা যাবে না, দুটোই অসভ্যতা। আমি জানি মা, আজ রাতে তোকে উপোস থাকতে হবে। কেন? রানীমার কাছে ভরা পেটে যেতে নেই, রানীমার কাছে ভরা পেটে যাওয়া অসভ্যতা। রাতে উত্তেজনায় পিপলি বেগমের মা এবং দাদিমা কেউই ঘুমাতে পারল না। তিনজন একসঙ্গে বসে গল্প করে করেই রাত কাটিয়ে দিল। এত বড় একটা যুদ্ধ হচ্ছে তা যেন কারোর মনেই নেই। পিঁপড়ির দাদিমা বললেন, আমার কাছে একটা ছড়া ভালো মতো শিখে যা পিপলি। ছড়া শিখে গেলে রানীমাকে শোনাতে পারবি, রানীমা খুশি হবেন। ছড়াটা বলো। রানীমা, রানীমা, গালে তার লালিমা। পিঁপড়ি দাদিমাকে থামিয়ে দিয়ে বলল, রানীমার গালে লালিমা কিনা কি তা তা তো কেউ জানে না, কেউ তো রানীমাকে দেখেনি। আচ্ছা, তাই তো, তাহলে তুই একটা মশার ছড়া শোনাবি। মশার ছড়া? মশার ছড়া শুনে উনি কী করবেন? হয়তো ওনার ভালো লাগবে। মশা মশা মশা, চুপচাপ বসা, কাছে গেলেই উড়ে যায়, দূরে যায়, দিনরাত গান গায়, ফুল খায়, ফল খায়, মানুষের রক্ত খায়, মশা মশা মশা, চুপচাপ বসা। ফিপলি, ছড়াটা কেমন লাগলো রে? ভালো লাগেনি। আর ছড়া বলার দরকার নেই। এসো দাদিমা, আমরা চুপচাপ বসে রাত পার করে দিই। আমার ভালো লাগছে না। ভালো লাগছে না কেন? আমার শুধু মনে হচ্ছে রানীমা হয়তো আমার উপর বিরক্ত হবেন, আমাকে শাস্তি দেবেন। ও মা, এই কেমন কথা? তোর উপর বিরক্ত হবেন কেন? তা জানি না,
কিন্তু মনে হচ্ছে বিরক্ত হবেন। অলক্ষণে কথা বলিস না তো। খুব ভোরে পিপলি বেগমের মা পিপলিকে সাবান মাখিয়ে গোসল করিয়ে আনলেন। পিপলি চোখ এমনিতেই সুন্দর, তারপরে চোখের দুপাশে কাজল লাগিয়ে দিলেন। পিপলিকে সুন্দর দেখাতে লাগলো। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর বাবা আজকে থাকলে কত খুশি হতো, আনন্দে হয়তো চিৎকার করে কাঁদতো। তার মেয়ে যাচ্ছে রানীমার সঙ্গে দেখা করতে। সহজ কথা তো না, কত বড় কথা, কত আনন্দের কথা। আহা, মানুষটা আজ কোথায় না জানি আছে। দাদিমা বললেন, ভয় লাগছে না কি রে পিপলি? পিপলি বলল, না, তার কিন্তু ভয় লাগছে, বেশ ভয় লাগছে। সূর্য আকাশে অনেকখানি উঠেছে। পিপলি বেগম রওনা হয়েছে রানীমার কাছে। পিপলির মা ঘরে বসে কাঁদছেন। রানীমার বাড়ি পিঁপড়াদের মূল বসতবাড়ি থেকে দূরে। শুধু দূরে নয়, অনেকখানি দূরে। পিঁপড়াদের বসতবাড়ি মাটির নিচে, খুব নিচে নয়, অল্প নিচে। সূর্যের আলো যেন সেখানে যেতে পারে তার ব্যবস্থা আছে। রানীমার বাড়ি তার চেয়ে অনেক নিচে। সুড়ঙ্গ পথে যেতে হয়। সুড়ঙ্গে কিছুক্ষণ পরপর পাহারা। বাদশাহী গলা পাহারাদার চেঁচিয়ে ওঠে, কে কে যায়? পিপলি ভয়ে ভয়ে বলে, আমি আমি পিপলি বেগম। যা হচ্ছে কোথায়? রানীমার বাড়ি, উনি ডেকে পাঠিয়েছেন। পাশ আছে? আছে। আছে বলে হবার মতো দাঁড়িয়ে থেকো না, দেখাও। পিপলি পাশ দেখায়। আরও খানিকক্ষণ যায়, আবার একজন চেঁচিয়ে ওঠে, কে কে যায়? এমন করে যেতে 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 সে একটি সমতল ভূমিতে এসে পৌঁছল। জায়গাটা তত অন্ধকার না, আবছা করে হলেও সব দেখা যাচ্ছে। উঁচু দেওয়াল ঘেরা জায়গা। এই দেওয়ালের নাম প্রথম দেওয়াল। এরকম আরও দুটি দেওয়াল পেরোবার পর রানীমার বাড়ি। প্রথম দেওয়ালে একটি মাত্র গেট। বন্ধ গেটের বাইরে বেশ কজন উঁচু পদস্থ কর্মচারী। এরা সবাই গম্ভীর, এদের মেজাজও মনে হয় ভালো না। একটু দূরে রক্ষী বাহিনী একজন বড় অফিসারকে ঘিরে কয়েকজন অফিসার। প্রথম গেটটা গুরুত্বপূর্ণ। এই গেটে পাশ পরীক্ষা করা হয়। সে পরীক্ষা খুব জটিল পরীক্ষা। পরীক্ষার পর এই পাশ রেখে নতুন পাশ দেওয়া হয়। পিপলি বেগমের পাশ 2-3 জন মিলে পরীক্ষা করলো। পাশ ঠিকই আছে। রক্ষী বাহিনী অফিসার বললেন, পিপলি বেগম, তোমার সঙ্গে কি কিছু আছে? কোনো বিপজ্জনক অস্ত্র বা এই জাতীয় কিছু? জি না, এই দেখুন আমার থালি। তোমার চোখ এমন দেখাচ্ছে কেন? চোখে কি দিয়েছ? আমার মা দিয়েছেন, কাজল। এই তো সমস্যা হলো, চোখে কাজল পরে রানিমার কাছে যাওয়া যায় কিনা তাও তো জানি না। নিয়মকানুনের বইটা দেখো তো। নিয়মকানুনের বইটা অনেকক্ষণ ধরে ঘাঁটা হলো, কিছুই পাওয়া গেল না। অফিসার বললেন, এই তো দেখি ভালো যন্ত্রণা হলো। পিপলি বেগম বলল, আমি না হয় কাজল মুছে ফেলি। না, তার প্রয়োজন দেখছি না। কষ্ট করে তোমার মা চোখে কাজল দিয়েছে, দেখাচ্ছেও সুন্দর। আচ্ছা চলো, তোমাকে দ্বিতীয় দেয়ালে নিয়ে যাই। ওরা বোধহয় জানে। দ্বিতীয় দেয়ালের একটি মাত্র গেট। সেই গেট পাহারা দিচ্ছে সৈন্যবাহিনী। শুধু গেট না, সমস্ত দেয়াল জুড়েই সৈন্যবাহিনীর সারি। দেখলেই ভয়ে গা কাঁপে। কী তাদের চেহারা, কী তাদের স্বাস্থ্য। দ্বিতীয় দেয়ালের গেটে পিপলিকে অনেকক্ষণ বসে থাকতে হলো। তারাও চোখের কাজল সম্পর্কে কিছু পেল না। সেনাবাহিনী অফিসার বললেন, সবচেয়ে ভালো হয় কাজল তুলে ফেললে। পিপলি তাতে রাজি। বসে থাকতে থাকতে তার আর ভালো লাগছে না। তাছাড়া তার অসম্ভব খিদে পেয়েছে, খুব পিপাসাও পেয়েছে। সে চোখের কাজল মুছে ফেলল। সেনাবাহিনী অফিসার নিজে তাকে সঙ্গে নিয়ে তৃতীয় দেয়ালের গেটে পৌঁছে দিলেন। তৃতীয় এবং শেষ দেওয়াল পাহারা দিচ্ছে রানীমা নিজস্ব সৈন্যবাহিনী। এই বাহিনী সব সৈন্যই মেয়ে। পিপলির মনে হলো এরা পুরুষ সৈন্যদের চেয়েও ভয়ঙ্কর, কারণ এদের প্রত্যেকে দুটি করে সাঁড়াশি আছে। ধারালো সাঁড়াশি ঝকঝক করছে। মেয়ে সৈন্যবাহিনীর প্রধান পিপলি বেগমকে নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে যন্ত্রের মতো গলায় বলল, শোনো পিপলি বেগম, এখন থেকে তোমার সঙ্গে কেউ যাবে না। তুমি একা হেঁটে হেঁটে রানীমার প্রাসাদের দিকে যাবে। দূর থেকে এই প্রাসাদ দেখা যায়, তোমার চিনতে কোনো অসুবিধা হবার কথা না। প্রাসাদের সামনে দাঁড়ালেই তুমি রানীমাকে দেখতে পাবে। রানীমা দিনের প্রথম অংশে বারান্দায় সিংহাসনে বসে থাকেন। প্রাসাদের চারদিকে লাল দাগ দেওয়া আছে। লাল দাগের ভেতরে যাবে না, ভেতরে যাবার নিয়ম নেই। লাল দাগের ভেতরে পা দেওয়ার অপরাধের একটাই শাস্তি, নির্বাসন। মনে থাকবে? হুম। হুঁ আবার কি? আদব কায়দা তো মনে হচ্ছে কিছুই শেখনি। বলো, জি মহামান্য। মনে থাকবে। জি মহামান্য, মনে থাকবে। রানীমার সঙ্গে দেখা হওয়ার পর তুমি যা বলবে তা হচ্ছে, হে পিপিলিকা সমাজে মহান রানী, আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। মনে থাকবে? জি মহামান্না, মনে থাকবে। এখন এসো, প্রতিজ্ঞা করো। পিপলি বিস্মিত হয়ে বলল, কি প্রতিজ্ঞা? রানীমার কাছে যাবার আগে প্রতিজ্ঞা করতে হয়।
কিভাবে প্রতিজ্ঞা করব? হাঁটু গেড়ে বসো। পিপলি হাঁটু গেড়ে বসল। বলো। শপথ চন্দ্র সূর্যের নামে, শপথ পৃথিবীর নামে, শপথ আমার পিতা ও মাতার নামে, শপথ বর্ষার প্রথম বৃষ্টির নামে, শপথ খাদ্যের নামে মহান রানীমার কোনো অনিষ্ট করিব না, কিংবা কাউকে অনিষ্ট করিতে দিব না। পিপলি বলল। তখন তাকে গেটের ভিতরে নিয়ে যাওয়া হলো। সে হতভম্ব হয়ে দেখল রানীমার প্রাসাদ। এ তো প্রাসাদ নয়, এই জন্য এক স্থলপদ্ম ফুটে আছে। কি প্রকাণ্ড, কি কারুকার্যময়! প্রাসাদের গায়ে কত না ফুল লতাপাতা আঁকা, কি অপূর্ব সব নকশা, কত অসংখ্য গম্বুজ, কত যে খিলান। প্রাসাদের নিচটা টকটকে লাল, যতই উপরের দিকে যাওয়া যাচ্ছে লাল রং ততই কমছে। প্রাসাদের উপরের দিকটা ধবধবে সাদা, লাল থেকে প্রাসাদ হয়েছে সাদা। কোথায় লাল রঙের শুরু, কোথায় সাদা রঙের আরম্ভ, বোঝার কোনো উপায় নেই। ভেসে আসছে সুমধুর বাঁশি, পাতার বাঁশি। প্রাসাদের ভেতর বসে অনেকেই একসঙ্গে বাঁশি বাজাচ্ছে। পিপলি প্রাসাদের দিকে হাঁটতে শুরু করলো। একসময় এসে পৌঁছালো। রানীমাকে দেখা যাচ্ছে বারান্দায় সিংহাসনে বসে আছেন। কি সুন্দর লাগছে রানীমাকে, কি সুন্দর! তবে যে তাকে বলা হলো রানীমা কাউকে দেখা দেন না, তিনি থাকেন পর্দার আড়ালে, এই তো সে দেখতে পাচ্ছে। যদিও রানীমার দিকে তাকানোর নিয়ম নেই, তাকালে অসভ্যতা হয়, অসভ্যতার শাস্তি নির্বাসন। তবু পিপলি চোখ নামাতে পারছে না। তার মনে হচ্ছে সে সারা জীবন রানীমার দিকে তাকিয়ে থাকতে পারবে। কি সুন্দর, কি সুন্দর! আর তার সিংহাসনটাই কত সুন্দর। সিংহাসনের নিচটাও লাল, উপরের দিকটাও সাদা, অবিকল প্রাসাদের মতো। রানীমার সঙ্গে দেখা হবার পর তাকে যেসব কথা বলতে হয় তার কিছুই এখন পিপলি বেগমের মনে নেই, সব ভুলে গেছে। সেই কয়েকবার বলল, হে মহান, হে মহান, হে মহান। বাকি কথাগুলো আর মনে পড়ল না। রানীমা হাসলেন, চাপা হাসি। তারপর নরম গলায় বললেন, কেমন আছো পিপলি বেগম? পিপলি বেগমের গলায় কথা আটকে যাচ্ছে। সে তোতলাতে বলল, ভালো আছি রানীমা। সে আবার কথাগুলি বলার চেষ্টা করলো, হে মহান, হে মহান। কিন্তু লাভ হলো না, কিছুই মনে পড়ছে না। রানীমা বললেন, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। পিপলি মাথা নাড়ল, সে ক্ষুধার্ত, অসম্ভব ক্ষুধার্ত। রানীমা নিজ থেকে বলার আগে তা সে নিজেই বুঝতে পারেনি। রানীমা বললেন, পিপলিকে খেতে দাও। দুটি পিঁপড়া থালায় করে খাবার আনছে, কিন্তু তারা এমন অদ্ভুতভাবে হাঁটছে কেন? এলোমেলোভাবে পা ফেলছে, শুধু অন্ধরাই এভাবে হাঁটে। আচ্ছা, এরা কি অন্ধ? দুটি পিঁপড়া যন্ত্রের মতো একসঙ্গে বলল, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। পিঁপড়ি কৌতূহল সামলাতে না পেরে বলল, আচ্ছা, আপনারা কি অন্ধ? তোমার এত কথা দরকার কি? খাবার এনেছি, খাও। আপনাদের ধন্যবাদ। আমাদের ধন্যবাদ দেওয়া দরকার নেই, রানীমাকে ধন্যবাদ দাও। রানীমাকে ধন্যবাদ। থালা ভর্তি তরল সোনার মতো খাবার ঝিকমিক করছে, কি তার গন্ধ! চারদিক মোহিত হয়ে যাচ্ছে। পিপলি একটু মুখে দিল, এত মিষ্টি, এত স্বাদ! ইস, সে যদি তার মাকে আর দাদিমাকে একটু খাওয়াতে পারত। খানিকটা খাবার কি সে তাদের জন্য নিয়ে যাবে? নিয়ে গেলে কি অসভ্যতা হবে? রানীমা রাগ করবেন? যারা খাবার এনেছে তাদের একজন ফিসফিস করে বলল, গপ গপ করে খেও না, রানীমার সামনে গপ গপ করে খাওয়া সভ্যতা। পিপলি বলল, এই খাবারটার নাম কি? নাম দিয়ে তুমি কি করবে? এই খাবার কি আর খেতে পারবে? আর পারবে না। এ হচ্ছে রানীমার খাবার, নিশি ফুলের মধু। নাম শুনেছো কখনো? না। দেখো তোমার কত ভাগ্য, যে খাবার নামও কখনো শুনোনি সেই খাবার খেতে পাচ্ছ। চেটিপুটে খাও, ফেলে রেখো না। পিপলি চেটিপুটে খেলো। তার ইচ্ছে করছে যে থালায় করে খাবার এনেছে সেই থালাটাও খেয়ে ফেলতে, এতই মজার খাবার। রানীমা বললেন, পিপলি বেগম। জি রানীমা। আমি শুনেছি তোমার পড়াশোনা করতে ভালো লাগে না, এটা কি সত্যি পিপলি? সত্যি নয় রানীমা। তাহলে তুমি মিথ্যা কথা বলেছ তোমার বড় আপার কাছে? জি রানীমা। তুমি অপরাধ করেছো পিপলি বেগম, শাস্তি পাবার মতো অপরাধ। জি রানীমা। কিন্তু তুমি অঙ্কে 19 পেয়েছ, ভূগোলে মাত্র 23। তুমি কি অঙ্ক এবং ভূগোল ঠিকমতো পড়োনি? ঠিক মতোই পড়েছি। তাহলে পরীক্ষা খারাপ হলো কেন? ইচ্ছে করে পরীক্ষা খারাপ দিয়েছি, জানো অঙ্ক ভুল করেছি। কেন? কারণ আমি জানি পরীক্ষা খারাপ করলে আপনি ডেকে পাঠাবেন। এর আগে একজন পরীক্ষা খারাপ করেছিল, আপনি ডেকে পাঠিয়েছিলেন। আমি আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। কি কথা বলতে চাও? আমি কি আপনার দিকে তাকিয়ে কথা বলতে পারি রানীমা? পারো। পিঁপড়ি রানীমার দিকে তাকালো। রানীমা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না তিনি খুব রাগ করছেন।
বরং মনে হচ্ছে তিনি মজা পাচ্ছেন। পিপলি বেগম। জি রানীমা। বলো, কি বলতে চাও? পিপলি কি বলবে গুছিয়ে নিল। যদিও রানীমাকে এখন আর ভয় ভয় করছে না, তবু তার কাছে সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে। মাথা ঝিমঝিম করছে, শরীর হালকা লাগছে, একটু যেন ফুর্তি ফুর্তি ভাবও হচ্ছে। এরকম হচ্ছে কেন? খাবারটার জন্য হচ্ছে? রানীমা বললেন, চুপ করে আছো কেন? শুরু করো, আমি তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছি। রানীমা, আপনার সঙ্গে দেখা হলো যে কথাটা বলতে হয়, সে কথাটা আমি ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়েছে। হে পিপিলিকা সম্প্রদায়ের মহান রানী, আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। রানীমা বললেন, তোমারও মঙ্গল হোক, কল্যাণ হোক। রানীমা, এখন আমি বলি কী জন্য এসেছি, বলো। বলার আগে আমার খুব নাচতে ইচ্ছে করছে রানীমা। আমি কি একটু নাচতে পারি? বেশি নাচবো না, অল্প একটু নাচবো। বেশ তো, নাচো। আমি অনেকদিন নাচ দেখি না। পিপলি বেগম ঘুরে ঘুরে খানিকক্ষণ নাচলো, গুনগুন করে নাচের সঙ্গে গানও গাইল। নাচে পিপলি নাচে রে, ধিন ধিনা দিন নাচে রে, ঘুরে ফিরে নাচে রে, সুর ঘুরিয়ে নাচে রে, পা কাঁপিয়ে নাচে রে, নাচে পিপলি নাচে রে। নাচতে পিপলি সবসময়ই ভালো লাগে, আজ যেন আরও ভালো লাগলো। মনে হলো সারাদিন সে শুধু নেচেই যাবে, নেচেই যাবে। তোমার কি নাচ শেষ হয়েছে পিপলি? জি রানীমা। এখন বলো, কি বলতে এসেছ? আপনাকে আমি পছন্দ করি না রানীমা। আমাকে তুমি পছন্দ করো না? না। শুনে দুঃখিত হলাম। আমার উপর কি তোমার প্রচণ্ড রাগ আছে? আছে। তোমার কি ইচ্ছে করছে আমাকে মেরে ফেলতে? হ্যাঁ, ইচ্ছে করছে। বলো, কেন ইচ্ছে করছে? পিঁপড়ে নেচে নেচে খানিকটা ক্লান্ত হয়ে পড়েছিল, আবার কথা বলা শুরু করার আগে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিল। রানীমা, বলো, আমি শুনতে পাচ্ছি। আমরা সবসময় বলি পিপীলিকা সম্প্রদায়ের মহান রানী, আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। আমরা সবসময় আপনার মঙ্গল চাই, কল্যাণ চাই, কিন্তু আপনি আমাদের মঙ্গল চান না। এরকম কথা কেন বলছো? রানীমা, আমি অনেক চিন্তা করেছি, চিন্তা করে বের করেছি। কীভাবে বের করেছি বলবো রানীমা? বলো। কালো পিঁপড়াদের সঙ্গে আমাদের একবার যুদ্ধ হলো, আপনার কি মনে আছে রানীমা? মনে আছে। আমার স্মৃতিশক্তি ভালো পিপলি বেগম। আমার স্মৃতিশক্তি খুবই ভালো, আমার সব কিছু মনে থাকে, আমি কিছুই ভুলি না। যুদ্ধের কথা আমার মনে আছে। সেই যুদ্ধে তোমার বাবা কালো পিঁপড়াদের হাতে বন্দী হয়েছিলেন, এই খবর আমি জানি। তোমার বাবার জন্য আমার দুঃখ হয়। কিন্তু রানীমা, যুদ্ধ শুরু হবার পর যখন আমাদের অবস্থা খুব খারাপ হলো, তখন আরও সৈন্য পাঠানোর জন্য খবর পাঠানো হলো। আপনি বললেন প্রয়োজন নেই। আমাদের কিন্তু তখন অনেক অনেক সৈন্য ছিল, আপনি ইচ্ছে করলে সৈন্য পাঠাতে পারতেন। আমাকে তো সব কিছু ভাবতে হয় পিপলি। খাবার নিয়ে সামান্য যুদ্ধে যদি আমি আমার সব সৈন্য চলে যায়, তাহলে কিভাবে হবে? আমরা কত বিপদ আপদের মধ্যে বাস করি, আমাদের শক্ত সৈন্যবাহিনী দরকার। তুমি তো জানো না পিপলি, পিঁপড়াদের সবাই সৈন্য হয় না। যাদের জন্ম হয় মাথায় কাটা নিয়ে, তারাই হয় সৈন্য। 10,000 ডিম ফুটে বাচ্চা বের হলে দেখা যায় এদের মধ্যে সৈন্য মাত্র 20-25টা। হ্যাঁ, তাও ঠিক রানীমা, হাজার হাজার ডিম ফুটে বাচ্চা হয়। আপনি নিজে পরীক্ষা করে দেখেন, তাদের মধ্যে কজন সৈন্য। তাদের আপনি বাজিয়ে রাখেন, বাকিদের মেরে ফেলেন। এটা কি ঠিক রানীমা? অবশ্যই ঠিক। পিঁপড়ার রানী কখনো ভুল কাজ করতে পারে না, ভুল কাজ করার তাদের নিয়ম নেই। সব পিঁপড়াদের বাঁচিয়ে রাখলে অবস্থা কী হতো ভেবে দেখো। পিঁপড়ার সংখ্যা যেত বেড়ে, এদের কোত্থেকে খাবার দিতাম, এদের বাড়ির ব্যবস্থাই বা কীভাবে করতাম? কাজেই পিঁপড়ার সংখ্যা বাড়ানো যাবে না। পিঁপড়ার সংখ্যা বাড়ানো যাবে না, কিন্তু সৈন্যের সংখ্যা বাড়ানো যাবে। আপনার সৈন্য বাড়ছে, হু হু করে বাড়ছে। তুমি তো ভুল কথা বললে পিপলি, খুব ভুল কথা। আমার সৈন্য তো বাড়ছে, আমাদের সৈন্য বাড়ছে। ওই সৈন্যরা তুমি যখন বিপদে পড়বে তখন তোমার পাশে দাঁড়াবে। তা কিন্তু রানীমা দাঁড়ায়নি। আমাদের শত শত কর্মী পিঁপড়া কালোদের হাতে ধরা পড়ল। আমরা দল বেঁধে ছুটে গেলাম আপনার কাছে, আপনি আমাদের সঙ্গে দেখাও করেননি। রানীর নিয়ম তুমি জানো না পিপলি, জানো শুধু তাকেই দেখা দেন যিনি তাকে ডেকে পাঠান। তোমাকে আমি ডেকে পাঠিয়েছি বলেই দেখা দিয়েছি। তোমার কি আরও কিছু বলার আছে? আছে, বলো, আমি শুনছি। আমি খুব মন দিয়ে তোমার কথা শুনছি। আবারও কালো পিঁপড়াদের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে। আপনি সৈন্য পাঠাননি, আপনি সাধারণ পিঁপড়াদের পাঠিয়েছেন। এরা যুদ্ধ করতে জানে না, এরা যাচ্ছে আর মারা যাচ্ছে। মৃত্যু খুব স্বাভাবিক ব্যাপার পিপলি, সবাইকে মরতে হয়, মৃত্যু নিয়ে দুঃখ করতে নেই। আপনার সৈন্যরা যুদ্ধ করবে না? প্রয়োজন হলেই করবে, প্রয়োজন এখনো হয়নি। পিপলি,
কথা বলতে বলতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। তুমি কি আরও কিছু খাবে? না। আমি কি বলি জানো? আমি বলি কিছু খেয়ে নাও। রানীমার ইঙ্গিতে দুটি পিঁপড়া থালায় করে আরও খাবার নিয়ে এলো। নিশা ফুলের মধু। পিঁপড়ি খুব আরাম করে খেলো। এত ভালো লাগলো তার। এবার ইচ্ছে করলো থালা শুদ্ধ খেয়ে ফেলতে। শুধু তাই না, তার নাচতে ইচ্ছে করলো। এই খাবারের মধ্যে কি কিছু আছে যা খেলে এরকম হয়? খুব আনন্দ হয়, ভয় কেটে যায়, মনের মধ্যে যেসব লুকানো কথা আছে সেসব বলে ফেলতে ইচ্ছে করে। রানীমা, বলো পিপলি বেগম। আমার গান গাইতে ইচ্ছে করছে, নাচতে ইচ্ছে করছে। বেশ তো, গান গাও, গান শুনতে আমার খুব ভালো লাগে। পিপলি বেগম গান ধরলো। ভালো লাগছে, ভালো লাগছে, আমার বড় ভালো লাগছে, মজা লাগছে, মজা লাগছে, আমার বড় মজা লাগছে, আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে, আমার বড় আনন্দ হচ্ছে। রানীমা, বলো পিপলি। আমাদের বাড়ির খুব অভাব, মাটির অভাবে বাড়ি তৈরি হচ্ছে না, মাটি আনতে হয় অনেক দূর থেকে, পথে পথে বিপদ, শত শত পিঁপড়ে মাটি আনতে গিয়ে মারা পড়ে। রানীমা, যে কোনো কাজেই বিপদ আছে পিপলি। খুব কাছে এক জায়গায় মাটি পাওয়া গিয়েছিল রানীমা। অনুসন্ধানী পিঁপড়ারা খুব ভালো মাটির খোঁজ এনেছিল। বাড়ি তৈরি এত ভালো মাটি নাকি হয় না। আপনি সে মাটি পছন্দ করেননি, আপনি চেয়েছেন দূরের জায়গা থেকে মাটি আনতে। হ্যাঁ, তা চেয়েছি। দূরে মাটির গন্ধ খুব সুন্দর, আমি সুঘ্রাণ পছন্দ করি। আমার কিন্তু অন্য কথা মনে হয়। আমার কি মনে হয় জানেন রানীমা? আমার মনে হয় আপনি সবাইকে দূরের পথে পাঠান যাতে তারা মারা পড়ে, কারণ আপনি পিঁপড়ের সংখ্যা কমাতে চান। তোমার বুদ্ধি ভালো পিঁপড়ি। আসলে আমি পিঁপড়ের সংখ্যা কমাতে চাই। আমরা সংখ্যা কম থাকলে আমাদের খাদ্যের অভাব হবে না। রানীকে অনেক কিছু ভাবতে হয় পিঁপড়ি, অনেক কিছু। আপনি অনেক কিছু ভাবেন না, আপনি শুধু নিজের কথাই ভাবেন। তোমার কথা কি শেষ হয়েছে? হয়েছে। তুমি যখন নাচানাচি করছিলে তখন তোমার পা লাল দাগের মধ্যে পড়েছিল। লাল দাগে পা পড়া কি তা তো তুমি জানো পিঁপড়ি, জানো না? জানি। যদি জানো তাহলে বলো তো কি শাস্তি? নির্বাসন। নির্বাসন। নির্বাসনের শাস্তি আগে ছিল, এখন তা বদলেছি। এখন থেকে শাস্তি হচ্ছে মৃত্যু। আগুনে পুড়িয়ে মৃত্যু। আগুনে পুড়িয়ে মৃত্যু। রানীমা, আমার পা কিন্তু লাল দাগে পড়েনি, আমি খুব সাবধান ছিলাম। রানীর সঙ্গে তর্ক করা শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড, আগুনে পুড়িয়ে মৃত্যু। এই শাস্তি কবে থেকে চালু হলো রানীমা? এখন থেকে, আজ থেকে। তবে তোমার বয়স অল্প এবং আমি দয়া দেখাতে ভালোবাসি বলেই তোমাকে নির্বাসন দেব, আগুনে পুড়িয়ে মারব না। তোমার নির্বাসন হবে অন্ধকূপে, সেখানে আলো নেই, বাতাস নেই এবং খাদ্য নেই। তোমার মৃত্যু হবে, তবে কিছুদিন বেঁচে থাকবে। কিছুদিন বেঁচে থাকাও তো ভাগ্যের ব্যাপার, তাই না পিপলি বেগম? জি রানীমা, ভাগ্যের ব্যাপার। আপনার অসীম দয়া। রানীমার নির্দেশে মেয়ে সৈন্যরা এসে পিপলিকে ধরে নিয়ে গেল। পিপলি অবাক হয়ে দেখল মেয়ে সৈন্যরা সবাই অন্ধ। তারা তাকে ধরে নিয়ে যাচ্ছে কূপের দিকে। পিপলি বলল, অন্ধকূপে ফেলার আগে আমি কি আমার মা এবং দাদিমার সঙ্গে একটু কথা বলতে পারি? ওরা কর্কশ গলায় বলল, না। পিপলি বলল, আমি কোনো কথা বলবো না, শুধু একবার তাদের দেখব। না। অনেক দূর থেকে দেখব, শুধু একবার। না। তারা পিপলিকে অন্ধকূপে ফেলে দিল। গহীন সেই কূপ। পিপলি পড়ছে তো পড়ছেই, মনে হচ্ছে এই কূপ কখনো শেষ হবে না। ঘর ঘর শব্দে কূপের মুখ পাথর চাপা দেওয়া হলো। চারদিক অন্ধকার হয়ে গেল, সে অন্ধকার ভয়াবহ অন্ধকার। পিপলি ডাকলো, মা, মা গো। কেউ তার ডাক শুনতে পেল না। সে চিৎকার করে কাঁদতে লাগলো। দেয়ালে ঘা খেয়ে তার কান্নার শব্দ তার কাছে ফিরে আসছে। মনে হচ্ছে অসংখ্য পিপলি বেগম একসঙ্গে কাঁদছে। গল্প এই পর্যন্ত বলে মতিন সাহেব হাই তুলে ফেললেন। এবার খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলে কেমন হয়? রাত কম হয়নি। 3 মেয়ে একসঙ্গে চেঁচে উঠল, না না না। নীলু বলল, পিপলি বেগমকে জেলখানে রেখে গল্প শেষ করা যাবে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আমাকে কি করতে হবে তা আমি জানি না। বিলু বলল, বাবা, রানীমাকে আমার এত ভালো মনে হয়েছিল, সে এখন এত খারাপ হলো কিভাবে? তা তো আমি বলতে পারি না মা। তিলু বলল, ওই দেশে রাজা নেই বাবা? না, পোকামাকড়দের দেশে রাজা নেই বললেই হয়। মৌমাছিদের বেড়াতেই দেখো, ওদের আছে রানী মৌমাছি, রাজা মৌমাছি বলে কিছু নেই। মৌমাছিদের রানী মহাসুখে থাকে, অন্য মৌমাছিদের কষ্ট করে নিয়ে আসা মধু চুকচুক করে খায়। অন্যরা খাটে। নীলু বলল, অন্যরা খাটাখাটি না করলেই হয়, অন্যরা কেন বলে না তুমি পচা রানী, আমরা তোমার কাজ করব না, করব না, করব না। মতিন সাহেব বললেন,
এরকম কিছু বললে তো হবে না। কীটপতঙ্গের জগতে এই ধরনের কথা বলা যায় না। ওদের জগতের আইন কানুন খুবই কড়া। ওদের জগতে রাজা রানীদের আইন বড়ই কঠিন আইন। নীলু কাঁদো কাঁদো গলায় বলল, আমাদের পিপলি বেগম যে অন্ধকূপে চলে গেল, এখন কি হবে বাবা? দেখা যাক কি হয়। ও কি ছাড়া পাবে? বুঝতে পারছি না, গল্প শেষ হলে বোঝা যাবে। মতিন সাহেব আবার শুরু করলেন, চরম বিপদে পিঁপড়াদের কী করতে হয় তা স্কুলে শেখানো হয়। যেমন পানিতে পড়ে গেলে কী করতে হয়, আগুনে কাছাকাছি চলে গেলে কী করতে হয়, এসব। কিন্তু অন্ধকূপে কাউকে আটকে ফেললে কী করতে হবে স্কুলে তা শেখানো হয়নি। কোনো বইয়েও এই নিয়ে কিছু লেখা নেই। পিপলি বেগম অনেক উঁচু থেকে নিচু পড়েছে, কিন্তু ব্যথা পায়নি। তার কারণ সে স্কুলে বইয়ে পড়েছে উঁচু থেকে নিচুতে হঠাৎ পড়ে গেলে কী করতে হয়। মাটির দিয়ে পা এবং সুর বাড়িয়ে দিতে হয়। প্রচণ্ড চাপে পা এবং সুর ভেঙে যাবে, তবে ভয় পাবার কিছু নেই। সুর পা সবই গজাবে। নতুন পা এবং নতুন সুর হবে আগের চেয়েও মজবুত। পিঁপড়ি প্রচণ্ড ব্যথা পেয়েছে, তার সুর ভেঙেছে কিন্তু পা ভাঙেনি। সে তীব্র ব্যথা নিয়ে এখন এগুচ্ছে অন্ধের মতো। কেন এগুচ্ছে তাও জানে না। সে বুঝতে পারছে পুরো জায়গাটা পাথরের তৈরি। মাটির তৈরি হলে মাটি ফুটো করে বের হবার একটা চেষ্টা করা যেত। অবশ্যই সেই চেষ্টা করে লাভ হতো না, কারণ মাটি ফুটো করার বিদ্যা সে জানে না। পিঁপড়ির ভয় ভয় করছে, একা থাকার ভয়, অন্ধকারের ভয়। ভয় কাটানোর জন্য সে বলল, কেউ কি আছে? তার নিজের কথাই দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। বারবার শব্দ হতে লাগলো, কেউ কি আছে? কেউ কি আছে? কেউ কি আছে? ভয় লাগছে। পিঁপড়ির প্রচণ্ড ভয় লাগছে। ভয় লাগলে কী করতে হয় স্কুলে পড়িয়েছে। ভয় পেলে নিজেকে প্রশ্ন করতে হয়। কী কী প্রশ্ন করতে হয় তাও বই লেখা আছে। সে প্রশ্নের জবাব নিজেকেই দিতে হয়। প্রশ্নগুলো জবাব দিলেই ভয় কমে যাওয়ার কথা। পিঁপড়ি নিজেকে প্রশ্ন করা শুরু করলো, পিঁপড়ি তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ। খুব বেশি ভয় পাচ্ছ? হ্যাঁ। কেন ভয় পাচ্ছ পিঁপড়ি? কারণ জায়গাটা খুব অন্ধকার। তুমি যে ভয় পাচ্ছ তাতে কি কোনো লাভ হচ্ছে? অন্ধকার কমে যাচ্ছে? না। তাহলে ভয় পাচ্ছ কেন? ভয়তে তোমার কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। কাজেই ভয় দূর করো। যা করছিলে করো। তুমি এখন কি করছো? হাঁটছি। তাহলে হাঁটতে থাকো। তুমি কি গান জানো? জানি। গান গাইতে গাইতে হাঁটো। পিপলি গান ধরলো, এসো ভাই গান গাই, গান গেয়ে মজা পাই। গান গাইতে গাইতে পিপলি এগুচ্ছে। হঠাৎ ধমকের শব্দে সে চমকে উঠল। কে গান গায়? পিপলি থমকে দাঁড়ালো, ভিতর করে বলল, আমি। আমি কোনো পরিচয় নয়। আমার নাম পিপলি বেগম। তুমি মেয়ে পিঁপড়া? হ্যাঁ। এসো পিপলি এসো। আজ আমাদের বড়ই আনন্দের দিন। আজ আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হলো। এতদিনের পরীক্ষার অবসান হলো। আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কে? আমার নাম অরং। আমি অতি বৃদ্ধ এক পিপীলিকা। রানীমা তোমাকে যেমন নির্বাসন দিয়েছেন, আমাকেও দিয়েছেন। আমার মতো হাজার হাজার পিঁপড়াকে দিয়েছেন। দিনের পর দিন, মাসের পর মাস আমরা অপেক্ষা করেছি একটি মেয়ে পিঁপড়ের জন্য। আজ তোমাকে পাওয়া গেল। কি আনন্দ, কি আনন্দ! পিঁপড়ি অন্ধকারে কিছুই বুঝতে পারছে না, কিন্তু টের পাচ্ছে এই বুড়ো পিঁপড়া যার নাম অরং সে আনন্দে লাফাচ্ছে, হাততালি দিচ্ছে। অরং কি পাগল? পাগল হবারই কথা। দীর্ঘদিন অন্ধকূপে থেকে থেকে মাথা খারাপ হয়ে গিয়েছে। পিঁপড়ি ক্ষীণ গলা ডাকল, বৃদ্ধ অরং! কি গো মা, আপনি আর লাফালাফি করছেন কেন? খুব আনন্দ হচ্ছে তো মা, তাই লাফালাফি করছি। আপনি পাগল হয়ে যাননি তো? হতেও পারি, হয়তো আনন্দে পাগল হয়ে গেছি। তুমি সত্যি পিঁপড়ি বেগম তো? আমি স্বপ্ন দেখছি না তো? না, আপনি স্বপ্ন দেখছেন না। আপনি দয়া করে আমার হাত ধরুন, হাত ধরে নিয়ে চলুন, আমার ভীষণ ভয় লাগছে। অরং এসে হাত ধরল। তারা হাঁটতে শুরু করলো। মাঝে মাঝে বৃদ্ধ অরং পিঁপড়ের হাত ছেড়ে দিয়ে খানিকক্ষণ নাচানাচি করে নেয়, বিকট শব্দে চিৎকার করে, পাওয়া গেছে, পাওয়া গেছে। পিপলি বেগম চলে এসেছে। তারপর আবার হাঁটা শুরু করে। তারা নানান সুড়ঙ্গ পার হলো, পথ যেন শেষ হতেই চায় না। হাঁটতে হাঁটতে তারা একসময় সুড়ঙ্গ ছেড়ে একটা খালি ময়দানে এসে পড়লো। সেখানে হাজার হাজার পিঁপড়া অপেক্ষা করছে। পিঁপড়াগুলিকে দেখা যাচ্ছে না, কিন্তু এদের নিঃশ্বাসের শব্দ পিঁপড়ি শুনতে পাচ্ছে। বৃদ্ধ অরং চেঁচিয়ে বলল, সুসংবাদ, সবার জন্য সুসংবাদ, বড়ই সুসংবাদ। আমরা পেয়ে গেছি পিপলি বেগমকে। এতদিন যার জন্য আমরা অপেক্ষা করছিলাম তাকে আমরা পেয়ে গেছি। সবাই হাততালি দিন। তুমুল হাততালি হলো। শুধু হাততালি না, সবাই একসঙ্গে লাফাতে লাগলো। পিপলি কিছুই বুঝতে পারলো না। সে অরংকে কানে কানে বলল, আমি কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? বুঝবে, কিছুক্ষণের মধ্যেই বুঝবে। তোমাকে সব বুঝিয়ে দেওয়া হবে। আমরা এতদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম। পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। সবাই একসঙ্গে উঠলো চেঁচিয়ে,
পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। তাদের লাফালাফি হয়েছে আর থামতেই যায় না। একসময় তারা বৃদ্ধ অরং এবং পিপলি কাঁধে তুলে নাচতে লাগলো এবং বিকট স্বরে চেঁচাতে লাগলো, পাওয়া গেছে, পাওয়া গেছে। পিপলি আবার ফিসফিস করে বৃদ্ধ অরংকে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। বৃদ্ধ অরং বলল, আমাদের পিপলি বেগম কিছুই বুঝতে পারছে না, এখন তাকে আমরা সব বুঝিয়ে দেব, আপনারা হইচই বন্ধ করুন। হইচই থেমে গেল। বৃদ্ধ অরং বলল, পিপলি বেগম, তুমি খুব মন দিয়ে আমাদের কথা শুনবে, শুধু শুনলে হবে না, কথা শুনবে এবং সেই সঙ্গে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে বিচার করবে। পৃথিবীতে অসংখ্য পিপীলিকার গোত্র আছে, সব গোত্রেরই রানী আছে, আমাদের গোত্রেরও আছে। আমাদের রানীদের সঙ্গে অন্য রানীদের কিছু অমিল আছে, অমিলগুলি মন দিয়ে শোনো। এই রানীমা আমাদের কোনো খাবার খান না, যত ভালো খাবারই হোক তিনি তা পুরোটা ফিরিয়ে দেন, ঠিক না? ঠিক ঠিক। সব গোত্রের পিপীলিকা রানী থাকে পিপীলিকাদের মাঝখানে, তিনি থাকেন মাঝখানে, তাকে ঘিরে থাকে অন্যরা, তিনি কখনোই আলাদা থাকেন না। আমাদের রানীমা থাকেন আলাদা, অনেক আলাদা, ঠিক কিনা বলো তো পিপলি? ঠিক ঠিক। সব গোত্রের রানীমার কাছে যাওয়া যায়, কিন্তু আমাদের রানীমার কাছে যাওয়া যায় না, তিনি থাকেন লাল দাগের ভিতরে। সেই লাল দাগের ভিতরে কেউ গেলে সঙ্গে সঙ্গে নির্বাসন। কেন বলো তো পিপলি বেগম? আমি জানি না। চিন্তা করো। চিন্তা করে কিছু পাচ্ছি না। রানীমা লাল দাগ দিয়ে রেখেছেন যাতে কেউ তার কাছে যেতে না পারে। তিনি সাধারণত কাউকে দেখা দেন না, তবুও যদি ভুলে কেউ দেখে ফেলে সেই জন্যই সতর্কতা, কারণ কেউ ভালো মতো তাকালেই বুঝে ফেলবে আমাদের রানীমা আসলে অন্ধ। রানীমা অন্ধ? হ্যাঁ অন্ধ। আমাদের রানীমা জন্মান্ধ। সে কি? শুধু রানীমাই না, রানীমার প্রাসাদে যারা থাকে তারাও অন্ধ। যে মেয়ে সৈন্যরা রানীমাকে ঘিরে থাকে তারাও অন্ধ। হ্যাঁ তাই তো। এখন বলো, এই পৃথিবীতে কোন প্রজাতি জন্মান্ধ? উই পোকা। এখন বলো পিপলি বেগম, রানীমাকে কি তোমাকে কোনো খাবার দিয়েছিলেন? নিশা ফুলের মধু। পিপীলিকার কি খাদ্য তা স্কুলে পড়ানো হয়, হয় না? হয়। সেখানে নিশা ফুলের মধু নামের কোনো খাবারের নাম পড়েছ? না। এই খাবার কাদের খাবার জানো? জানি না। এটা হচ্ছে উইপোকাদের খাবার। উইপোকাদের খাবার? হ্যাঁ, ওরা এই খাবার সংগ্রহ করে খায়, খেয়ে নাচানাচি করে। এখন কি বুঝতে পারছো আমাদের রানীমা আসলে একটি জন্মান্ধ উইপোকা, এই জন্য তিনি আমাদের খাবার খান না? বুঝতে পারছি। কি ভয়ঙ্কর ঘটনা, তাই না পিপলি? হ্যাঁ তাই। এত বড় একটা ঘটনা অথচ কেউ বুঝতে পারলো না কেন? পারবে না কেন? পেরেছে, অনেকেই পেরেছে, অনেকেই অনুমান করেছে, তবে যারাই অনুমান করেছে তাদেরই জায়গা হয়েছে অন্ধকূপে। পিপলি হতভম্ব হয়ে গিয়েছে। তার হতভম্ব ভাব কাটতে লাগলো। সে বলল, একটি উইপোকা কি করে আমাদের রানী হয়ে বসলো? অরং দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মাঝে মাঝে পিপীলিকা গতি এরকম হয়। উইপোকা এসে পিঁপড়া রানীকে মেরে তার জায়গা দখল করে নেয়। কাজটা তারা এমনভাবে করে যেন কেউ কিছু বুঝতে না পারে। জন্মান্ধ উইপোকা অসম্ভব ধূর্ত, তবে আমরা এখন তাকে উচিত শিক্ষা দিব। কিভাবে? সেটা তুমি ঠিক করবে। তুমি যেভাবে শিক্ষা দিতে চাও সেইভাবেই শিক্ষা দেওয়া হবে, হুকুম দিতে হবে তোমাকে। পিপলি অবাক হয়ে বলল, আমাকে কেন? তুমি একটা বড় ব্যাপার এখনও ধরতে পারছো না। পিপীলিকা গোত্রের একটা প্রধান নিয়ম হলো রানীর হুকুম ছাড়া তারা কিছু করতে পারে না। তাদের কিছু করতে হলে রানীর হুকুম লাগে। আমরা এই অন্ধকূপে দীর্ঘদিন পড়ে আছি। এই জায়গাটা পাথরের তৈরি, কিন্তু আমরা খুঁজে খুঁজে এমন একটা জায়গা বের করেছি যা মাটির তৈরি। আমাদের কর্মী পিঁপড়ারা অল্প কিছুদিন পরিশ্রম করলেই এই মাটিতে সুড়ঙ্গ তৈরি করে ফেলতে পারবে, কিন্তু তারা তা করবে না যতদিন পর্যন্ত না রানী হুকুম দিচ্ছেন। এখন পিপলি বেগম, তুমি হবে আমাদের রানী, তুমি আমাদের হুকুম দেবে। আমি রানী? হ্যাঁ তুমি রানী। এখানে আমরা যারা আছি তারা সবাই পুরুষ। পিপীলিকা গোত্রে পুরুষের হুকুমে চলে না, তাদের রানীর হুকুম লাগে। এখন তুমি আমাদের রানী, তুমি হুকুম দেবে, আমরা কাজ শুরু করব। আপনারা মুখে বললে আমি রানী হয়ে যাব? এছাড়া আর উপায় কি? বৃদ্ধ অরং একটুক্ষণ থেমে বলল, পিপলি বেগম এখন থেকে আমাদের রানীমা। রানীমার কল্যাণ হোক, মঙ্গল হোক। সবাই একসঙ্গে চেঁচিয়ে বলো, রানীমার কল্যাণ হোক, মঙ্গল হোক। পিপীলিকা গোত্রের মহান রানী, আমরা আপনার হুকুমের অপেক্ষা করছি। পিপলি বলল, হুকুম দেওয়ার আগে আমি জানতে চাচ্ছি, এই যে দীর্ঘদিন আপনারা বেঁচে আছেন, কিভাবে বেঁচে আছেন, খাদ্য পেয়েছেন কোথায়? বৃদ্ধ অরং বলল, সে দুঃখের কাহিনী আপনার না শোনাই ভালো রানীমা। আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করেছি, এছাড়া আমাদের উপায় ছিল না। আমরা জানি পিপীলিকা গোত্রের কাছে আমরা অপরাধ করেছি, অপরাধে যে শাস্তি আপনি দেবেন সে শাস্তি আমরা মাথা পেতে নেব। পিপলি বলল, আপনারা অপরাধ করেছেন, বিশেষ ভয়ঙ্কর পরিস্থিতির কারণে অপরাধ করেছেন বলেই আমি তা ক্ষমা করলাম।
এখন আপনাদের মধ্যে যারা কর্মী তারা সুড়ঙ্গ খোঁড়া কাজে লেগে যান, যারা কর্মী নন তারাও সুড়ঙ্গ খোঁড়া কাজে সাহায্য করবেন। সুড়ঙ্গ খোঁড়া শেষ হওয়ার পর আমরা কি করব রানীমা? তা ঠিক করা হবে যখন আমরা অন্ধকূপ থেকে বের হব তখন। আপনারা কাজে লেগে পড়ুন, শুধু বৃদ্ধ অরং থাকবেন আমার পাশে, আর সবাই কাজে যাবেন। সব পিঁপড়ে একসঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়ল। বৃদ্ধ অরং রইল পিপলি বেগমের কাছে। পিপলি ফিসফিস করে বলল, সুড়ঙ্গ খোঁজা শেষ হলে আমরা কি করব? অরং বলল, তা তো রানীমা আপনাকেই ঠিক করতে হবে, আপনি আমাকে বুদ্ধি দিবেন না? পিপিলিকা গতি রানীকে বুদ্ধি দেওয়ার নিয়ম নেই। শুনুন বৃদ্ধ অরং, আমি সব পুরানো নিয়মকানুন ভাঙব, আমি করব নতুন নতুন নিয়ম। আমার নতুন নিয়মে আপনি বা আপনার মতো যারা জ্ঞানী তারা আমাকে বুদ্ধি দিতে পারবেন। এখন আমাকে বুদ্ধি দিন। বৃদ্ধ অরং বলল, উই পোকা রানীকে খুব সহজেই সরানো যাবে। জন্মান্ধ উই পোকা আলো সহ্য করতে পারে না। আমরা এমনভাবে মাটি ফুটো করবো যেন আলো গিয়ে পড়ে উই পোকা রানীর প্রাসাদে, এতেই কাজ হবে। এছাড়া আর কোনো বুদ্ধি কি আপনার কাছে আছে? আমরা মাটি ফুটো করে সরাসরি উই পোকা রানীর প্রাসাদে চলে যেতে পারি। তখন আমাদের যুদ্ধ করতে হবে রানীর নারী সৈন্যদের সাথে। সেই সব সৈন্যদের সবাই অন্ধ, কাজে আমাদের যুদ্ধে জেতার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া একবার সত্য প্রকাশ হয়ে পড়লে পিপিলিকা সৈন্যরা আমাদের পাশে এসে দাঁড়াবে। মাটি কেটে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হয়েছে। বিপুল উৎসাহে সবাই মাটি কাটছে। নতুন রানী পিপলি বেগম এগিয়ে এলো, শান্ত গলায় বলল, আমিও মাটি কাটবো, আমাকে দেখিয়ে দিন কীভাবে মাটি কাটতে হয়। অরং অবাক হয়ে বলল, আপনি হচ্ছেন সবার রানীমা, আপনি সুড়ঙ্গ কাটবেন তা কী করে হয়? সবাই কাজ করবে আমি বসে বসে দেখবো, তা হয় না। তাছাড়া আমি তো আপনাদের বলেছি আমার রাজত্বের নিয়মকানুন আলাদা। আজ থেকে নতুন নিয়ম, কেউ বসে থাকতে পারবে না, সবাইকে কাজ করতে হবে। সুড়ঙ্গ কাটা হয়েছে, আলো এসে পড়েছে অন্ধকূপে। দলে দলে পিঁপড়া বের হয়ে আসছে। সবার সামনে আছে নতুন রানী পিপলি বেগম। নতুন রানীর মুখ হাসি হাসি হলেও চোখ দুটি বিষণ্ণ। তার সামনে অনেক সমস্যা, অনেক দায়িত্ব। সবাই তাকিয়ে আছে তার দিকে। সে এক বিশাল গোত্রের রানী, তার চোখ বিষণ্ণ তো হবেই। মতিন সাহেব হাই তুললে বললেন, গল্প শেষ, মায়েরা চলো ভাত খাই, খাওয়ার পর সবাই ঘুমোতে যাও। তিলুবিলু খাবার টেবিলে চলে গেল, শুধু নীলু গম্ভীর মুখে বসে রইল। মতিন সাহেব বললেন, কি হলো মা, তুমি এমন কঠিন মুখ করে বসে আছো কেন? নীলু রাগী গলায় বলল, বাবা, গল্প মোটেও শেষ হয়নি, তুমি শেষটা এখনো বলনি। শেষটা না বলে আমি ঘুমোতে যাব না। মতিন সাহেব বললেন, শেষটা কি মা? শেষটা নতুন রানী পিপলি বেগম উই পোকা রানীকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আচ্ছা বেশ, তাড়িয়ে দিল, তারপর? তারপর পিপলি বেগম বলবে এখন থেকে পিঁপড়াদের আর স্কুল যেতে হবে না। সে ওদের স্কুলে কোনো দরকার নেই বাবা, ওদের স্কুল ভালো লাগে না। তোমার স্কুল ভালো লাগে না বলে ওদেরও ভালো লাগবে না তা তো না, ওদের স্কুল খুবই ভালো লাগে। না বাবা, তুমি জানো না ওদের স্কুল ভালো লাগে না। আচ্ছা বেশ, ওদের স্কুল ভালো লাগে না। পিপলি বেগম বলবে আজ থেকে স্কুল নেই, পড়াশোনা নেই, সবাই শুধু আনন্দ করবে, হইচে করবে। ঠিক আছে, করবে। আর পিপলি বেগম বলবে এখন থেকে দেশে কোনো সৈন্য থাকবে না। তা কী করে হয় মা, সৈন্য ছাড়া ওদের চলবে কী করে? ওদের সৈন্য ভালো লাগে না বাবা, ওরা সৈন্যকে ভয় করে। তুমি ভয় করো, কিন্তু তাই বলে ওরা কেন ভয় করবে? না, ওরাও করে। আচ্ছা বেশ, ওরাও করে। এখন খেতে চলো মা, চলো যাও। রাতের খাবার শেষ করে নীলু আবার বাবার গলা জড়িয়ে ঘুমোতে গেল এবং একসময় ঘুম ঘুম গলায় বাবার কানে কানে বলল, বাবা, আমার খুব পিপলি বেগম হতে ইচ্ছে করছে। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প পিপলি বেগম। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন। কমেন্ট বক্সে আপনার